ওকে, খুব। আপনারা স্ক্রিন তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। আমরা যে পেপারটা শেয়ার করেছি, পাসওয়ার্ডস অ্যান্ড ইন্টারফেসেস টুয়ার্ডস ক্রিয়েটিং স্ট্রঙ্গার পাসওয়ার্ডস। আচ্ছা, খুব। তো এই ফার্স্টের এই কাজটা, আমি যেটা বলতেছিলাম, আমি দুইটা জিনিসই আপনাদের দেখাবো। একটা হচ্ছে যে কাজের মোটিভেশনটা কি, আরেকটা যেটা বললাম যে মানে নভেলটি। সো এই কাজটা আমি করে হচ্ছে আমার পিএইচডির কাজ। মানে পিএইচডি এটা আমার একটা মিনি মিনি প্রজেক্ট ছিল। সো মিনি প্রজেক্ট। সো এই কাজটা আমি করি আহ, তখন 2013, 13-14 সালের দিকে। 2013-14 সাল, বেশ বেশ কিছুদিন আগে। তখন আসলে আপনার আমরা এখন যেরকম স্মার্টফোন দেখি, তখন আসলে আহ, ওই রকম আসলে স্মার্টফোন ছিল না। হুম। আমার স্মার্টফোন তখন মার্কেটে আসা শুরু করছে মাত্র। এমনকি আমার নিজেরও আসলে স্মার্টফোন ছিল না তখন। তো আমার মাথায় যে আইডিয়াটা আসে, মানে এই যে ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটির কোনো আইডিয়া পিক করতে, আপনাদের কিন্তু এই যে এই আশেপাশের মানে জিনিসপত্র যেগুলো আপনার লাইফে ঘটছে, হ্যাঁ, বা আপনার কোনো রিলেটিভস বা কোনো ফ্রেন্ডের লাইফে ঘটছে, যেগুলোর সাথে সিকিউরিটি প্রাইভেসির ইমপ্লিকেশন আছে, ওগুলা নিয়ে চিন্তা ব্রেইনস্টর্মিং করলেও কিন্তু ইউল গেট সাম আইডিয়াস। তো আমি তখন এই জিনিসটা চিন্তা করতেছিলাম যে আহ, আমার যেহেতু কোনো স্মার্টফোন নাই, সেহেতু আমি আসলে মানে ইন্টারনেট ইউজ করতাম অলওয়েজ আমার, ইদার আমার ল্যাপটপ, অথবা তখন আমার মানে আমি যে ল্যাবে কাজ করতাম সেই ল্যাবে আমার একটা ডেস্কটপ কম্পিউটার ছিল। তো আমার যেহেতু স্মার্টফোন ছিল না, আমি সবসময় ওই দুই জায়গা থেকে লগ ইন করতাম, যে কোনো পাসওয়ার্ড টাইপ করা বা ক্রিয়েট করা সবকিছু। তখন আমার মনে হচ্ছিল যে না, আমার ল্যাপটপের মানে টাইপিং এর যে কনভিনিয়েন্স, আর হচ্ছে আপনার কি বলে, আপনার ওই যে ডেস্কটপ কম্পিউটারে বসে টাইপ করার যে কনভিনিয়েন্স, দুইটা কিন্তু একটু আলাদা। মানে ডেস্কটপ কম্পিউটারের কিবোর্ডটা বড়, এবং হাউ ইজ দিস রিলেটেড টু পাসওয়ার্ড, আপনারা যারা একটু পাসওয়ার্ড নিয়ে পড়ালেখা করছেন তারা জানেন একটা পাসওয়ার্ড কতটুকু মানে স্ট্রং হবে, এটা আসলে ডিপেন্ড করে ওই পাসওয়ার্ডে কতগুলা লেংথ কত বড় হবে, আর আরেকটা হচ্ছে কতগুলা ডিফারেন্ট টাইপস এর ক্যারেক্টার থাকবে। যেমন এখানে আপার কেস থাকলে এন্ট্রপি বেড়ে যায়, হ্যাঁ, ডিজিট, স্পেশাল ক্যারেক্টার ওগুলো থাকলে এন্ট্রপি আরো বেড়ে যায়। তো এই যে এই আইডিয়াটা, তো এখন আমি এভাবে চিন্তা করতে বসছি যে আমি যখন কম্পিউটারে, ডেস্কটপ কম্পিউটারে বসে কোনো একটা পাসওয়ার্ড টাইপ করব, এটার সাথে আমি যদি কম্পেয়ার করি আমি আমার ল্যাপটপে বসে কোনো একটা কিছু টাইপ করতেছি, খুব একটা ডিফারেন্স হয়তো নাই। মানে একটা ডিফারেন্স হচ্ছে ল্যাপটপে হয়তো মানে কি এর সংখ্যা কম কিবোর্ডের চেয়ে। বাট আমরা যদি আরেকটু জিনিসটাকে এক্সপ্যান্ড করি, হোয়াট অ্যাবাউট স্মার্টফোন? স্মার্টফোনে যারা ইউজ করতেন তখন, স্মার্টফোনে দিয়ে ইন্টারনেট ব্রাউজ করা যায়। তার মানে স্মার্টফোনে বসে আমি যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি বা কিছু করছি, তো তখন তো আমার আসলে কি বলে, আমার আসলে মানে আমার তো কিছু কনস্ট্রেইনস চলে আসতেছে না, যে আমি লোয়ার কেস থেকে আপার কেসে কিভাবে যাব, আবার আপার কেস থেকে আমি ডিজিটে যাব, আবার আমি কিছু স্পেশাল ক্যারেক্টার অ্যাড করব। এগুলো কিন্তু স্মার্টফোনের টাচ স্ক্রিনে করাটা খুব একটা সহজ না। মানে মানে ডেস্কটপ কম্পিউটারের কিবোর্ডে যত সহজ, ওখানে অত সহজ না। তো আমার রিসার্চ কোশ্চেনটা আসলে কি ছিল? আমার রিসার্চ কোশ্চেনটা ছিল যে আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি, এই পাসওয়ার্ডটার যে স্ট্রেংথ, যে সিকিউরিটি স্ট্রেংথ, এটা কি সামহাউ ডিপেন্ড করবে যে আমরা যেই ইন্টারফেসে বসে কাজটা করতেছি, মানে আমরা, সহজ কথা হচ্ছে আমি টাচ স্ক্রিন কিপ্যাডে আমি একটা পাসওয়ার্ড বানাচ্ছি, কম্পেয়ার টু আমি ডেস্কটপ কম্পিউটারে একটা পাসওয়ার্ড বানাচ্ছি। তো এই ইন্টারফেসটা যখন আমি চেঞ্জ করে দিচ্ছি, এটার কি কোনো ইফেক্ট পড়বে কিনা। তো এই পুরো জিনিসটাকেই কিন্তু আপনারা আমাদের গত 2 সপ্তাহের স্টাডি ডিজাইন এন্ড অ্যানালিসিসে আমরা যে পার্টটা বলছি, তাই না? যে আমাদের ফার্স্টে আসি আমরা, এখানে কন্ডিশন গুলা কি হবে। আমি এই পার্টিকুলার স্টাডিতে আমি আসলে চারটা চারটা কন্ডিশন লাগছে। আমি একটু যদি ব্রাউজ করে আপনাদেরকে ইয়ে করি, যে ব্রাউজ করে আপনাদের কন্ডিশন গুলা যদি আমি দেখাই, এটাকে আপনারা ম্যাপ করতে পারবেন আপনাদের আগের ইয়ের সাথে। মানে আমরা আগে যেতে বলছি, আপনারা আমার স্ক্রিনে কি এখানে দেখতে পাচ্ছেন যে চারটা কন্ডিশন? কেউ কি একটু কনফার্ম করবে দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। আচ্ছা। তো এখানে দেখেন আমার কন্ডিশন ছিল কম্পিউটার কিবোর্ড, হ্যাঁ, যেটাকে আমরা কিবোর্ড গ্রুপ ডাকবো। মোবাইল ফোন উইথ ফিজিক্যাল কিবোর্ড। এখন হোয়াট ইজ আ মোবাইল ফোন উইথ ফিজিক্যাল কিবোর্ড? দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এই যুগে
মোবাইল ফোন উইথ ফিজিক্যাল কিবোর্ড আপনি পাবেন না, কারণ এটা মোটামুটি মার্কেট থেকে উঠে গেছে। বাট 2013, এটা একটু আগের কাজ, 2012 সালে তখন মোটোরোলা মোটোরোলা হ্যাড এ ফিজিক্যাল কিবোর্ড। হ্যাঁ, আমি একটু যদি স্ক্রল করি, আই থিঙ্ক আই হ্যাড এ স্ক্রিনশট। আই থিঙ্ক এই যে, সরি, না ওইটা স্ক্রিনশটটা নাই। সো বেসিক্যালি আপনারা যদি মানে জাস্ট গুগল করেন, আপনারা যদি গুগল করেন যে মোটোরোলা হ্যান্ডসেট উইথ ফিজিক্যাল কিবোর্ড, সো মোটোরোলা ওই ওই কিবোর্ডটা ছিল কি আমার ফোন, কিন্তু আমার ফোনের সাথে স্লাইড আউট কিবোর্ড। মানে আমার ফোনের সাথে কিবোর্ডটা এভাবে মানে প্যারালালি অ্যাটাচ ছিল, বাট ওটাকে স্লাইড করে আমি কিবোর্ডটা মানে বের করে ফেলতে পারি। এবং বেসিক্যালি ওইটা হচ্ছে একটা মানে ডেস্কটপ কম্পিউটারের যে কিবোর্ড বা ল্যাপটপের যে কিবোর্ড, ওটার একটা মিনিয়েচার ফিজিক্যাল ভার্সন। হ্যাঁ, সেটা আপনারা মোটোরোলা হ্যান্ডসেট, মোটোরোলা মাইলস্টোন হ্যান্ডসেট, আপনারা যদি গুগল করেন মোটোরোলা মাইলস্টোন হ্যান্ডসেট, আপনারা এটা দেখতে পারবেন। তো একটা, ওটা ছিল সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন ছিল টাচ স্ক্রিন কিপ্যাড। টাচ স্ক্রিন কিপ্যাড যেটা হচ্ছে এখনকার যুগে আমরা সবাই ইউজ করি, অ্যান্ড্রয়েড বলেন বা আইফোন বলেন, আমাদের সবার তো টাচ স্ক্রিন, তাই না? টাচ স্ক্রিনের কিছু ইস্যুস আছে, ফ্যাট থাম্ব হয়, হ্যাঁ, একটা একটা ইয়ে টাইপ করতে গেলে আরেকটা ক্যারেক্টার টাইপ হয়ে যায়। সো এটা ছিল থার্ড কন্ডিশন। আর ফোর্থ কন্ডিশন ছিল আমি একটা কাস্টম লেআউট ডিজাইন করছি। সো হোয়াট ইজ দিস কাস্টম লেআউট? আমি যদি একটু স্ক্রল করি, আপনারা কি এই ছবিটা, সরি, এই ছবিটা কি আপনারা দেখতে পাচ্ছেন? ফিগার 1, কাস্টম লেআউট। জি স্যার, দেখা যাচ্ছে। কাস্টম লেআউট উইথ 2 extra rows of keys for digits and special characters। মানে হচ্ছে যে এটা করার মানে মানে ইয়েটা কি, মানে এটা করার জাস্টিফিকেশনটা কি, যে আমরা দেখতেছি টাচ স্ক্রিন কিপ্যাডে আমি যদি আপার কেসে যাইতে চাই, আমার কিছু এক্সট্রা কি স্ট্রোক লাগতেছে, মানে লোয়ার কেস থেকে আমার আপার কেস মোডে সুইচ করতে হচ্ছে। আমরা যদি ডিজিট এন্ড স্পেশাল ক্যারেক্টার ইনসার্ট করতে চাই, আমাকে মানে ওই মোডে সুইচ করতে হচ্ছে, একটা এক্সট্রা কি স্ট্রোক, তাই না? কারণ প্রথম লেআউটে তো ডিজিট আর স্পেশাল ক্যারেক্টার সব নাই। So, আমি এই জন্য আপনারা দেখেন এটা দুইটা রোতে আমি এক্সট্রা দুইটা রো অ্যাড করছি, যেখানে জাস্ট ডিজিটস এন্ড স্পেশাল ক্যারেক্টার্স। হ্যাঁ, এবং এটা জাস্ট একটা সিম্পল অ্যান্ড্রয়েড অ্যাপ। আমার মনে আছে আমি যখন প্রজেক্টটা করি, আই নিউ নাথিং অ্যাবাউট অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। বাট ধরেন এটা অ্যান্ড্রয়েড অ্যাপ শিখতে লাগে মানে 2 সপ্তাহ লাগে, যে হাউ টু বি। এখন তো আরো ইজি লাগে, এখন তো আপনার কিছুই করা লাগবে না, জাস্ট মানে ভাইব কোডিং দিয়ে মানে হয়ে যাবে আর কি। সো এটা একটা অ্যাপে আমি জাস্ট যখনই কোনো পাসওয়ার্ড ইন্টারফেসটা চলে আসতেছে, আমি তখনই দুইটা এক্সট্রা লেয়ার, দুইটা এক্সট্রা রো তাকে প্রেজেন্ট করতেছি। যেখানে এখানে ইন্টারফেসটা যদি আপনি দেখেন, এখানে কিন্তু আপার কেস আর ডিজিট ইনসার্ট করা ইউজারের জন্য খুবই ইজি, তাই না? সো আমরা এই 4টা কন্ডিশন আমরা রাখছি। এখন এই জিনিসটাকে যদি আপনারা ম্যাপ করেন আমাদের আগের 2 সপ্তাহের ডিসকাশনের সাথে, প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ইজ দিস আ বিটুইন গ্রুপ স্টাডি, অর ডু ইউ থিঙ্ক ইটস গোয়িং টু বি উইদিন গ্রুপ স্টাডি? হোয়াট ডু ইউ থিঙ্ক? এনিওয়ান? মানে আমার আমার গোলটা হচ্ছে আমি এই 4টা কন্ডিশনে ইউজারকে পাসওয়ার্ড বানাইতে দিব। 4টা কন্ডিশনে পাসওয়ার্ড বানাইতে দিব। আহ, এখন মানে এটা উইদিন গ্রুপ হইলে সমস্যাটা কি? বাট 4টা কন্ডিশন মানে সবার জন্য একসাথে করা মানে একটু রাইট, মানে প্রেশারিং 4টা হতে পারে। কন্ডিশন, মানে ইটস ভেরি কাউন্টার ইনটুইটিভ যে একজন 4টা ভিন্ন ভিন্ন ইন্টারফেস আমি তাকে পাসওয়ার্ড বানাইতে বলতেছি, সে ইজিলি আসলে বুঝবে যে এই এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্যটা কি। মানে আমি মানে আমার 4টা কন্ডিশনই সেম, খালি চেঞ্জ হচ্ছে ইন্টারফেস, তাই না? So, একই পার্টিসিপেন্টকে যদি আমি 4টা দিয়ে দিই, মানে সেটা প্রথমটা করার পরই সে সেকেন্ডটাতে বুঝে যাবে, থার্ড আর ফোর্থে সে কিছু মানে এক্সপেরিমেন্ট ছেড়ে চলেও যেতে পারে, তাই না? সো ফার্স্ট জাস্টিফিকেশন যে ইট হ্যাজ টু বি আ বিটউইন গ্রুপ স্টাডি। ডাজ ইট মেক সেন্স? এনি কোয়েশ্চেন কেন বিটউইন গ্রুপ? স্যার, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার ছিল না যে মানে সবার ওই যে একজন বেটার পারতে পারে আরেকজন একটা ওটা স্যার ওটা ইন্টারফেসে ওটা তো বেটার আমরা পারে। ওটা তো জি। আমরা বললাম আগে যে আমরা যদি মানে লার্জ সাইজ স্যাম্পল রিক্রুট করি, ওইটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে আর কি। মানে আমাদের পার্টিসিপেন্ট সাইজ বেশি হতে হবে, বুঝলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এখন আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আচ্ছা, এটা গেল। এখন দুইটা বলেন, দ্বিতীয় বলেন তো, শুড ইট বি আ ল্যাব স্টাডি আর শুড ইট বি আ ফিল্ড স্টাডি?
এখানে একটা মানে ফিজিক্যাল প্রোটোটাইপ না থাকলেও মানে ওই সবার কাছে ওই অ্যাপটা নাই তো, মানে এই আমার এই ফোনে আমি একটা ডিজাইন করছি, মানে আমার ল্যাবে আমাকে একটা ফোন দিছিল, আমি যে বললাম আমার নিজের স্মার্টফোন নাই, বাট আমি যে স্ক্রিনশটটা দেখছেন এটা হচ্ছে ল্যাবের একটা ফোন, ল্যাবের কিছু ডিভাইস ছিল, ওখান থেকে আমি নিয়েছি। তো এই ফিজিক্যাল প্রোটোটাইপ এই ডিভাইসে এই অ্যাপটা তো ইউজারের ইয়েতে নাই, ইউজারের ফোনে নাই। আর তখন অ্যাপ অত মানে ইউবিকুইটাস ছিল না যে আমি বললাম যে এই স্টাডি করার জন্য তোমার এই একটা অ্যাপ ইনস্টল করতে হবে, বা ইউজার এগুলো কেউ করতো না, মানে আমাকে ল্যাবেই নিয়ে আসতে হয়েছে। সো সো আমার মানে আহ, এটা ল্যাব স্টাডি, হ্যাঁ। বাট আপনারা অলরেডি আগের দিন জানছেন যে ল্যাব স্টাডির ইকোলজিক্যাল ভ্যালিডিটি লো, তাই না? সো আমাকে হাই ইকোলজিক্যাল ভ্যালিডিটি আমাকে মানে এনশিওর করতে হয়েছে। আমার পেপারে দেখবেন সেটা নিয়ে একটা আলাদা আলাদা সেকশন আছে, সেটা আপনার মানে পরে পড়ে নিয়েন আর কি। সো বেসিক্যালি যেটা হয়েছে যে আমি এই চারটা ইয়েতে মানে ইউজারকে বিটুইন গ্রুপ স্টাডি করছি, এবং আপনারা যদি দেখেন স্টাডি অ্যাডমিনিস্ট্রেশন, আচ্ছা এখানে তারিখ দেওয়া আছে 2013 সালে, আই কন্ডাক্টেড আ ল্যাব এক্সপেরিমেন্ট উইথ 72 ইউটিএম, মানে আমি যেখানে পিএইচডি করছি 72 ইউটিএস স্টুডেন্টস। 72 নাম্বার আপনার সহজে বুঝতে পারছেন যে 4 দিয়ে ভাগ, মানে প্রত্যেকটা গ্রুপে 18 জন। আর যদিও 20 ইজ এ গুড নাম্বার, আমার একটু কম ছিল 18, বাট ওটা নিয়ে রিভিউয়াররা খুব বেশি আর কি ইয়ে করে নাই। বাট হ্যাঁ, আপনারা যে কোনো বিটুইন গ্রুপ স্টাডি করলে আপনাদের এক একটা কন্ডিশনে ট্রাই করবেন 20টার কাছাকাছি রাখা। তো 72, এবং স্টাডিটা আমাদের ওখানে মানে বড় বড় রিসার্চ স্কুলে, আপনারা যারা পিএইচডি করতে যাবেন বিদেশে, ওয়ান থিং ইউ ক্যান বি এশিওর যে দেশের মতো পার্টিসিপেন্ট জোগাড় করতে এত ঝামেলা হবে না, কারণ ওখানে ইউনিভার্সিটিতে সাইকোলজি ডিপার্টমেন্টে বা অন্যান্য মেডিকেল ডিপার্টমেন্টে পার্টিসিপেন্ট পুল থাকে। হ্যাঁ, ওই পুলে আপনার স্টাডিটা আপলোড করে দিলেই কিছু কোর্স থাকে যে কোর্সে স্টুডেন্টের আপনার মানে অ্যাসাইনমেন্টই থাকে যে তোমাকে কিছু স্টাডিতে পার্টিসিপেট করতে হবে। এখন হ্যাঁ, এখানে কথা চলে আসে যে এখানে ওই যে আমরা যে জাস্টিসের ব্যাপারটা বলছিলাম, বা আমরা যে পার্টিসিপেন্ট ডেমোগ্রাফির কথা বলছিলাম, ওইসব কিছু আর্গুমেন্ট চলে আসবে। বাট আপনাকে এগেইন 2013 সালে মনে রাখতে হবে, 2013 সালে সাইবার মানে ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি মাত্র মানে খুব বেশি এখনের মতো স্যাচুরেটেড ছিল না। তখন একটা স্টাডি পাবলিশ করার বার ন্যাচারালি একটু কম ছিল, মানে উইচ ইজ ভেরি নর্মাল, তাই না? আপনার এআইএমএল এর যারা শুরুর দিকের ইয়েগুলো নিয়ে কাজ করছে তারা সহজেই পাবলিশ করতে, বাট এখন আপনার কোনো একটা কিছু পাবলিশ করতে হলে আপনার পুশ করতে হবে বাউন্ডারিকে, না, উইচ ইজ মোর ডিফিকাল্ট। তো তখন আসলে এখন যদি আমি স্টাডিটা করি, রিভিউয়ার হয়তো প্রশ্ন করবে তুমি এটা ল্যাব স্টাডি কেন করছো, এটা ফিল্ড স্টাডি করা উচিত ছিল আর কি। তো এনিওয়ে, আমি এটা ল্যাব স্টাডি জন পার্টিসিপেন্টকে 4টা গ্রুপে ভাগ করে দিছি। এবং নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে আপনাদের ডিমান্ড ক্যারেক্টারিস্টিক্স কথাটা মনে আছে? আমরা যে আগের দিন পড়ছিলাম ডিমান্ড ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট ইজ ডিমান্ড ক্যারেক্টারিস্টিক্স, যে আমি ইউজারকে আমার এমনিতে যেহেতু আমার সেটিংটা আর্টিফিশিয়াল, আমি ল্যাবে নিয়ে আসতেছি, আর প্লাস আমি যদি ইউজারকে বলে দিই এটা একটা সিকিউরিটি স্টাডি, তাহলে তারা এক্সট্রা কেয়ারফুল বিহেভিয়ার মানে করা শুরু করবে, তাই না? তারা আর কি আপনার আহ, চেষ্টা করবে এমন একটা পাসওয়ার্ড বানাইতে যেটা আসলে স্ট্রং। আমি তো সেটা চাচ্ছি না, আমি চাচ্ছি ইকোলজিক্যাল ভ্যালিডিটির ডেফিনিশনটা মনে আছে যে আমার স্টাডিটা রিয়েল ওয়ার্ল্ড সেটিং এর সাথে মিলতে হবে, তাই না? দ্যাটস ইকোলজিক্যাল ভ্যালিডিটি। তো এই জন্য আপনারা যে হাইলাইটেড পার্টটা যদি দেখেন, আমি কিন্তু এটা বলি নাই। আহ, আচ্ছা হ্যাঁ, এই পুরো জিনিসটা একটু পড়া দরকার, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা একটু যদি পড়ি, the participants from each group were asked to construct new passwords using their respective interfaces for two different banking websites, Chase আর ওয়েলস ফার্গো। আমাদের ব্র্যাক ব্যাংক যেরকম, ওখানে চেজ অ্যান্ড ওয়েলস ফার্গো সেরকম। We wanted the participants to spontaneously construct secure passwords that would be relatively long and would contain digit special characters and uppercase. Therefore, we selected banking websites to trigger the sense of security, তাই না? ওই জনি ক্যান্ট এনক্রিপ্ট পেপারেও সেম ছিল। আমরা এক্সপ্লিসিটলি এটাকে সিকিউরিটি স্টাডি বলছি না, কিন্তু আমরা এমন একটা কাজ করতে দিচ্ছি যেটা ইনহারেন্টলি সিকিউরিটি ইমপ্লিকেশনস হাই। ওখানে দিছিল হচ্ছে ভোটিং ক্যাম্পেইন, আমার এখানে আমি দিছি ব্যাংক, তাই না? আমার এখানে জাস্টিফিকেশনও আছে। We selected banks that should be familiar to the participants due to their prevalence in the campus. And we did not explicitly ask them to construct passwords. And যেটা আমি বললাম যে এই মানে আইআরবির যে সেকেন্ড রিকোয়ারমেন্ট, আমি কখনো পার্টিসিপেন্টদের আসল পাসওয়ার্ড আমি চাইতে পারি না, যেটা আমি এখানে ব্যাখ্যা করছি। ফর এথিক্যাল এন্ড সিকিউরিটি রিজনস we explicitly told the participant not to provide any of their existing passwords. নতুন একটা পাসওয়ার্ড বানাইতে বলছি, এক্সিস্টিং কোনো পাসওয়ার্ড টাইপ করতে বলি নাই। For both websites we provided a brief introduction
যেমন চেজের জন্য, চেজ is one of the largest banks in the US and it has an ATM on campus. Imagine that you're creating an account at chase.com for online banking. You have reached the final step of creating your account and you need to create a password. মানে আমি এটা সাইটে অ্যাডভার্টাইজ করছি যে আমরা আসলে তোমার অনলাইন টাস্ক কিভাবে করো সেটা আমরা দেখতে চাইছি। অনলাইনে ব্যাংক ক্রিয়েট করা একটা অনলাইন টাস্ক, তাই না? সো এরপরে যারা যখন ক্লিক করছে তখন আমরা আসলে মানে পাসওয়ার্ড বানাইতে দিচ্ছি, এবং প্রত্যেকটা কন্ডিশনে আমরা যেটা চেঞ্জ করছি সবকিছু ঠিক, খালি ইন্টারফেসটা চেঞ্জ, তাই না? তো তারপরে ইউজাররা প্রতিটা কন্ডিশনে পাসওয়ার্ড ক্রিয়েট করছে, এবং পাসওয়ার্ডের স্ট্রেংথটা আমরা মেজার করছি এই ফর্মুলা দিয়ে, H=L log N2। যারা আমার সাথে সিকিউরিটি কোনো আগের ক্লাস করছেন তারা জানেন যে এটা হচ্ছে পাসওয়ার্ডের এন্ট্রপির ফর্মুলা। এন্ট্রপি হচ্ছে একটা পাসওয়ার্ড হাউ মাচ রেজিস্ট্যান্ট এ পাসওয়ার্ড ইজ এগেইনস্ট ব্রুট ফোর্স অ্যাটাক। তার মানে এই H থেকে L আর N থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু পাবো, তাই না? সো দিস ইজ ক্লিয়ারলি কোয়ান্টিটেটিভ স্টাডি, কারণ আমরা যদি পাসওয়ার্ড যে ইউজাররা বানাইছে সেখান থেকে যদি আমরা এন্ট্রপি ক্যালকুলেট করি, আমরা একটা মানে ভ্যালু পাবো, মানে নিউমেরিক্যাল বা ম্যাথমেটিক্যাল ভ্যালু পাবো, তাই না? সো বেসিক্যালি পুরো স্টাডিটাই আমাদের একটা কোয়ান্টিটেটিভ স্টাডি। তার মানে আমরা প্রত্যেকটা কন্ডিশনে 18টা পাসওয়ার্ড, আমরা 18টা পাসওয়ার্ডের এন্ট্রপি মেজার করছি, টোটাল 72 পাসওয়ার্ডস, হ্যাঁ। এবং প্রত্যেকটা পাসওয়ার্ডে মানে 4টা গ্রুপকে আমরা কম্পেয়ার করছি। আমার এখানে 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপকে আমি কম্পেয়ার করছি, এবং আমার ডেটাটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। তো এটার জন্য কি স্টাডি করতে হয় এটা আমরা এখনো দেখি নাই, আমরা নেক্সট উইক না, আমাদের যে এক্সট্রা ক্লাসটা আছে যেখানে আমরা স্ট্যাট নিয়ে করব, সেখানে আমরা দেখব। আমরা আগের দিন টি টেস্ট নিয়ে আলাপ করছি। টি টেস্টটা কি মনে আছে কারো? টি টেস্টের কন্ডিশনটা হচ্ছে টি টেস্ট আসলে 2টা গ্রুপ নিয়ে কাজ করতে পারে। এখানে আমার গ্রুপ 2 থেকে 4 হয়ে গেছে, হ্যাঁ। সো এখানে আসলে 2টা গ্রুপ নিয়ে আমার পসিবল, মানে আমার টি টেস্ট করা পসিবল না, কারণ টি টেস্ট 2 এর বেশি পারে না। তো যখন 4টা গ্রুপ চলে আসে, এটা আমরা ওই স্ট্যাটিস্টিক্স এর লেকচারে দেখবো। আমাদের যে স্টাডিটা করতে হবে সেটার নাম হচ্ছে অ্যানোভা, অ্যানোভা অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স। সো আমরা অ্যানোভা করব, এবং অ্যানোভা করলে কিভাবে করব সেটা আমরা স্ট্যাট ক্লাসে দেখবো। আর আমি জাস্ট আপনাদের রেজাল্টের সামারিটা এখানে দেখাচ্ছি যে আমি যখন করছিলাম, এই যে দেখেন, আপনারা কি হাইলাইটেড পার্টটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। সেখানে বলছি উই কন্ডাক্টেড আ ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট টু অ্যানালাইজ দ্য ডিফারেন্সেস। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস মিস করছি, এটা নাল হাইপোথিসিস কি? আমরা সবগুলো কিন্তু নাল আর অল্টারনেটিভে নিয়ে আসতে পারি। নাল হাইপোথিসিস কি বলবে? 4টা গ্রুপের মধ্যে কোনো ডিফারেন্স নাই। আর অল্টারনেটিভ হাইপোথিসিস বলবে 4টা গ্রুপের মধ্যে ডিফারেন্স আছে। সো এই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট কিনা সেজন্য আমরা অ্যানোভা টেস্ট করছি। যে অ্যানোভার ব্যাখ্যাটা আমি দিছি, ইটস বেসিক্যালি আ জেনারেলাইজেশন অফ দ্য টি টেস্ট ফর মোর দেন 2 গ্রুপস and helps to reduce the chance of incorrect findings of significance compared with multiple pairwise t-test. যাই হোক, এটা আমরা নেক্সট দিন দেখবো। আপনাদের কি যেটা আমরা নেক্সট দিন যখন দেখবো, পুরো ডেটাটা আমরা যখন প্লট করব, আমাদের পি ভ্যালুটা 0.01 এর চেয়ে কম। আমি আগের দিন বলছিলাম ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটির ক্ষেত্রে বেঞ্চমার্ক হচ্ছে 0.05, তাই না? 0.05 এর চেয়ে কম আসা মানেই আমার স্টাডি সিগনিফিকেন্ট। সো আমি যখন স্টাডিটা করি, আই ওয়াজ প্রেইং যে মানে আমি যখন ফাইনাল বাটনটা ক্লিক করবো, পি এর ভ্যালু যাতে 0.01 এর কম, 0.05 এর কম আসে, তাই না? এন্ড অ্যাকচুয়ালি আসছে 0.01। হ্যাঁ, তার মানেটা কি? তার মানে দেয়ার আর স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্সেস বিটুইন দ্য গ্রুপস। 4টা গ্রুপের স্ট্যাটিস্টিক্যাল। তার মানে কি, আমার রিসার্চ কোশ্চেনটা কি ছিল? যে পাসওয়ার্ডের স্ট্রেংথের সাথে ইন্টারফেসের সম্পর্ক কি আছে নাকি নাই? আছে, তাই না? কারণ 4টা ডিফারেন্ট ইন্টারফেসে যে পাসওয়ার্ড গুলো ক্রিয়েট করা হয়েছিল তাদের এন্ট্রপি বা স্ট্রেংথ সিগনিফিকেন্টলি ডিফারেন্স বিকজ পি ভ্যালু ইজ 0.01। আমি 99% চান্স যে এটা মানে বাই চান্স হয়ে যায় নাই। 99% কনফিডেন্স আমার যে এটা দেয়ার ইজ আ প্যাটার্ন। সো কোয়েশ্চেন? আচ্ছা, এরপরে যে পার্টটা সেটা হচ্ছে যে আমি তো এখানে বুঝতে পারছি না যে পেয়ার ওয়াইজ কম্প্যারিজন, আমি 4 জনের একসাথে কম্প্যারিজন করছি। পেয়ার ওয়াইজ কম্প্যারিজনটাকে অ্যানোভা পোস্ট হক বলে। তো পোস্ট হক নিয়ে আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্স ক্লাসে আলাপ করব, আজকে আমরা এটা নিয়ে সময় নষ্ট না করি। পোস্ট হকে আমরা পেয়ার ওয়াইজ কম্পেয়ার করি। আপনি যদি 4টা ডিফারেন্ট অবজেক্ট আপনি যদি কম্বিনেশন করেন, মানে পারমুটেশন কম্বিনেশন তো আমরা পড়ে আসছি, তাই না? সো এখানে আমার পারমুটেশন না, এখানে কম্বিনেশন হবে, কারণ অর্ডার ডাজন্ট ম্যাটার না। মানে আমি একটা আগে পড়ে নিই, সেটা ডাজন্ট ম্যাটার। এ ভার্সেস বি আর বি ভার্সেস এ একই জিনিস। সো 4C2 মানে হচ্ছে আমার 6, তাই না?
সো বেসিক্যালি আমার 6টা, এবং এটা স্ট্যাটি আপনাকে করে দিবে, এটা আপনার কিছুই নিজে করা লাগবে না, আপনি এই ডেটাগুলো যদি প্লট করেন তারপর ওই ক্যালকুলেটরই আপনাকে দিয়ে দিবে। সো এখানে কিন্তু পেয়ার ওয়াইজ ডিফারেন্স দেখাচ্ছে। তো আপনি যদি দেখেন পি ভ্যালু, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পি ভ্যালু। পি ভ্যালু সিগনিফিকেন্ট 0.05 এর কম, খালি একটা, তাই না? এটা টাচ স্ক্রিন আর কাস্টম, টাচ স্ক্রিন আর কাস্টম, বাকিগুলো মার্জিনালি। এটা 0.005 অলমোস্ট হয়ে গেছিল, বাট হয় নাই আর কি। আর এটাও 0.05 এর চেয়ে একটু বড় আর কি। তার মানে আমি একটা ইয়ে পাইলাম যে টাচ স্ক্রিন অনেক ভালো করছে আমার কাস্টমের চেয়ে। হ্যাঁ, মানে or it was the other way around, আমি ভুলে গেছি। আমি একটু দেখি যে we conducted another between touchscreen, wait. Since the difference value was significant for ANOVA, we also conducted post hoc. The result that for the right, the results were significantly higher for the custom group. মানে আমার কাস্টম গ্রুপটা আসলে কাজ করছে, মানে আমার কাস্টম গ্রুপের পাসওয়ার্ডের এন্ট্রপি গুলা নর্মাল টাচ স্ক্রিন গ্রুপের চেয়ে সিগনিফিকেন্টলি হায়ার ছিল। তার মানে এই এই কাস্টমটাই আমার নিজস্ব ডিজাইন করা কন্ডিশন, তাই না? সো দ্য রেজাল্টস ওয়ার প্রিটি গুড, যে আমার কাস্টমটা হেল্প করছে। এরপরে আমি সেকেন্ড একটা স্টাডি করছি, এক্সকিউজ মি, যেটা ডিটেল ডেসক্রিপশন আমি ক্লাসে দেওয়ার সময় নষ্ট করবো না, আপনারা পেপারটা নিজেরা পড়ে নিয়েন। সেখানে আমি দুইটা কন্ডিশন আবার একটু এক্সট্রা চেক করছি। দুইটা কন্ডিশন আমি এক্সট্রা চেক করছি, এটা কারণটা আমি এখানে বলে দিছি, আপনারা এটা পড়লে সেকশন 3.6 পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি এক্সপেরিমেন্ট 2 এর আর ডেপথে যাব না, একটা জিনিস জাস্ট আপনাদের দেখাবো, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট 2 তে আমার যেহেতু অনলি দুইটা কন্ডিশন ছিল, হ্যাঁ, একটা হচ্ছে টাচ স্ক্রিন ভার্সেস কাস্টম টাচ স্ক্রিন, আর একটা হচ্ছে টাচ স্ক্রিন ভার্সেস ফিজিক্যাল কিবোর্ড, আমার জাস্ট দুইটা কন্ডিশন। দুইটা কন্ডিশনে আমি কিন্তু চাইলে উইদিন গ্রুপ ট্রাই নিতে পারি। আগে ছিল 4টা আর এখন হচ্ছে 2টা। আমি উইদিন গ্রুপ ট্রাই নিতে পারি যদি আমি স্টাডিতে আরো বড় ডিসেপশন অ্যাপ্লাই করি। ডিসেপশনের কথা মনে আছে না, যে আমি ইউজারকে ম্যানিপুলেট করছি, বাট আমি যে ইউজারকে ম্যানিপুলেট করছি সেটা আমি স্টাডি শেষ হওয়ার পরে বুঝাবো। তা আমি ম্যানিপুলেটটা কি করছি এখানে, এই যে ইউজাররা ফার্স্টে যে ইন্টারফেস 1-এ কাজ করবে, ইন্টারফেস 1-এ কাজ শেষ করার পর তারা যে ইন্টারফেস 2-তে সুইচ করবে, ইন্টারফেস 2-তে সুইচ করার পর তারা যদি দেখে যে একই কাজ আমি আবার তাদেরকে সেকেন্ড একটা ইন্টারফেসে রিপিট করাচ্ছি, তারা তো বুঝে যাবে যে আমি আমার স্টাডির পারপাস কি, তারা বুঝে যাবে, তাই না? সো আমি এটা করতে পারবো না। তখন আমি ডিসেপশনটা কি করছি এখানে যদি আপনি দেখেন, রিসেপশনটা আমি করছি ফার্স্টে তাদেরকে একটা ইন্টারফেসে আমি কাজ করাইছি। আপনি যে এই 4.1.2টা একটু পড়েন, যে note that the participants of the previous group did not require switching the interface since both of the layouts were identical except the presence or absence of 2 additional rows. তারা সেম ডিভাইসেই কাজটা করছে, বাট participants were required to switch between the keypad and keyboard layout of the same handset in this group. মানে এখানে আপনাকে সুইচটা আরো এক্সপ্লিসিট, আগের সুইচের চাইতে এই সুইচটা আরো বেশি বেশি কাজ। হ্যাঁ, তো এটা ইউজারের কাছে মানে মনে হইতো যে ইউজার বুঝে যাইতো আমি আসলে কি করতে চাচ্ছি। তো এই কারণে আই প্রোভাইডেড আ প্লজিবল কাভার স্টোরি। কাভার স্টোরিটা কি ছিল? To provide a plausible cover story for switching the interface in the middle of the experiment, we intentionally disable the OK button. আপনারা পুরো জিনিসটা পড়লে বুঝবেন স্টাডিটা খুবই চিন্তা করে ডিজাইন করা হয়েছিল, যে চেজ ব্যাংকের একটা অ্যাকাউন্ট, আবার চেজ ব্যাংকের মধ্যে আবার মানি ট্রান্সফারের একটা সার্ভিস আছে যেটার নাম হচ্ছে চেজ কুইক পে। ব্যাপারটা হচ্ছে একটা হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি এনপিসিবি বা ডোমেস্টিক ট্রান্সফার করতে চাইলে আপনার আরেকটা এক্সট্রা সার্ভিসে আপনাকে এনরোল করতে হবে, ওইটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই না? সো আমি তখন ওদেরকে বলছিলাম যে আমি এই when the user wanted to switch from Chase to Chase Quick Pay, we intentionally disabled the OK button. প্রথম ইন্টারফেসে প্রসিডার করতে পারছিল না, কারণ আমরা ওকে বাটনটা ইন্টেনশনালি ডিসেবল করে দিছিলাম। তো ইউজার তখন আমাকে, আমি যেহেতু এটা ল্যাব স্টাডি আমি সামনে বসেছিলাম, ইউজার আমাকে ডাকলো, দেখে বললো তাইবুল দেখো এই তোমার এই স্টাডিতে আমি তো ওকে বাটনে ক্লিক করতেছি, ওকে বাটন তো আর আগাচ্ছে না, মানে মোট কথা হচ্ছে সিস্টেমটা হ্যাং হয়ে আছে ও বলতেছে। পার্টিসিপেন্ট আসলে বুঝে না আমি ইচ্ছা করে এই কাজটা করছি। তাহলে আমিও প্রিটেন্ড করলাম যে ওকে বাটন কাজ করতেছে না। আহ এটা আমি যে এখানে ব্যাখ্যা লিখছি, at this point the experimenter manually intervened and took the device from the participant. The experimenter, যেটা আমি ছিলাম, pretended that the system had frozen
for that interface, apologized to the participant and asked her to complete the Chase quick pay registration formalities in the second interface. তার মানে ওই যে আমি ম্যানিপুলেশনটা এখানেই করলাম, যে ডিভাইসটা যেখানে সুইচ হলো, পার্টিসিপেন্ট কিন্তু বুঝলো না যে ডিভাইসটা সুইচ করছি আমি নিজের ইচ্ছায়। পার্টিসিপেন্ট ভাবছে যে আমি ডিভাইসটা সুইচ করছি টেকনিক্যাল ডিফারেন্সের কারণে, এই যে আমার স্ক্রিনটা ফ্রোজেন হয়ে গেছে। সো আমি এখানে ডিসেপশন অ্যাপ্লাই করছি, তার মানে হচ্ছে আমার পোস্ট এক্সপেরিমেন্টাল একটা ডিব্রিফিং সেশন লাগবে, তাই না, যেহেতু আমি ডিসেপশন অ্যাপ্লাই করছি। The post-experimental debriefing session showed that only one participant realized that this was an experimental manipulation for providing a plausible reason. একজন ছাড়া আর কেউ বুঝে নাই, বাট সবাই আপনার মানে বলছে এটা কোনো সমস্যা নেই। মানে আমি যখন এক্সপ্লেন করছি যে কেন ডিসেপশনটা ইম্পর্টেন্ট ছিল, দে এগ্রিড যে রাইট ইট ওয়াজ রিকোয়ার্ড, মানে কেউ আমাকে বলে নাই যে ডাটা উইথড্র করবে। সো এই সেকেন্ড পার্টটা আপনারা একটু পেপার থেকে পড়ে নিয়েন। বাট এই পেপারটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সাম্পল যে আমরা কিভাবে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, গ্রুপ স্টাডি ডিজাইন, ডিসেপশন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, তারপর অ্যানোভা করলাম, অ্যানোভার করে পরে আবার পোস্ট হক করলাম। তো আপনার সাইবার ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটির কাজগুলো যে করবেন মোর অর লেস এরকম হবে। একটা এক্সিস্টিং কন্ডিশন আছে, ওই কন্ডিশনটা নট গুড এনাফ, আপনি কিছু জিনিস স্টাডি করে কন্ডিশনটা চেঞ্জ করছেন। এখন স্টাডি কুড বি ইন্টারভিউ, স্টাডি কুড বি ওই জনি ক্যান্ট এনক্রিপ্টে কিন্তু শুরুতে তারা ওই PGP-5 এর কগনিটিভ ওয়ার্ক থ্রু করছিল, হিউরিস্টিক ইভ্যালুয়েশন করছিল। তো ওটা করে তারা দেখছে যে এই ভুলগুলো আছে, তখন তারা ওই ভুলগুলাকে ফিক্স করে, কেউ যদি ওই স্টাডিতে PGP-6 বানায় নাই, বাট কেউ যদি PGP-5 এর আপগ্রেড করতে চায় তাহলে যে PGP-6, তাই না? সো আপনারা ওই তখন দুই কন্ডিশন হবে। হ্যাঁ, সিমিলারলি আপনি যদি কোনো স্টাডি করতে চান যে টেক্সচুয়াল পাসওয়ার্ড ভালো না গ্রাফিক্যাল পাসওয়ার্ড ভালো, সেম আপনার একটা কন্ডিশন থাকবে টেক্সচুয়াল পাসওয়ার্ড আর একটা কন্ডিশন থাকবে গ্রাফিক্যাল পাসওয়ার্ড, তাই না? সো এই জাতীয় হাইপোথিসিস টেস্টিং এর একটা ভেরি ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে এই পেপারটা। আর এই পেপারটা আমি সবাইকে দেই কারণ এটা 6 পেজের ছোট্ট পেপার। হ্যাঁ, এটা কোনো খুব বেশি এখানে মানে কঠিন কিছু নাই, খুবই স্ট্রেট ফরওয়ার্ড থিংস। সো এই পেপারটা আপনাদের মানে ফাইনালের জন্য ইটস গোয়িং টু বি ম্যান্ডেটরি রিডিং। তো আজকে প্রথম যে পেপারটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে এই পেপারটা। সো বিফোর উই সুইচ টু আওয়ার সেকেন্ড অ্যান্ড থার্ড পেপার, কারো কোনো কোয়েশ্চেন্স অর এনিথিং? আচ্ছা, তাহলে আমি সেকেন্ড পেপারটাতে চলে যাই। সেকেন্ড পেপারটা যেই কারণে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পেপারটা হেল্প করবে আপনাদের আইডিয়া জেনারেট করতে, আপনাদের রিসার্চ আইডিয়া জেনারেট করতে। আজকে আমি একজনের সাথে কথা বলতেছিলাম যে কিভাবে মানে ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে কিভাবে ভালো আইডিয়া পাওয়া যায়। তো আমি তাকে বলতেছিলাম যে এই ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি বা HCI, এখানে মেইন কুল আইডিয়া গুলো আসে নন কম্পিউটার সায়েন্স সাবজেক্ট থেকে। কম্পিউটার সায়েন্সে মানে মানে হোয়াট ইজ HCI আর হোয়াট ইজ ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি, ইউজারের সাইকোলজি বুঝা। হ্যাঁ, মানে কি বলবো, ওর 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 ইকোনমিক্স বুঝা। যে সে মুখে বলতেছে যে প্রাইভেসি ইম্পর্টেন্ট কিন্তু টাকা দিলে সে প্রাইভেট ডাটা দিয়ে দিচ্ছে, তাই না? তার মানে এখানে একটা মানে ইকোনমিক অর্থনৈতিক একটা আর্গুমেন্ট আছে। তো ইউজারের মানে এগুলা জিনিস বুঝাটা জরুরি, সাইকোলজি, ইকোনমিক্স, ইউজারের সোশ্যাল সারাউন্ডিং, তাই না? যেমন বাংলাদেশে যেটা আমি বলতেছিলাম যে বাংলাদেশের সোসাইটি প্যাট্রিয়ার্কাল, সো ওই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো আমি এই কারণে যখন ডিসাইড করি আমি ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে কাজ করব, আমার প্রফেসর সেও এই এরিয়াতে মানে মোটামুটি মানে মানে নতুন ছিল, মানে ইউজার প্রাইভেসি সিকিউরিটি আমি তার ফার্স্ট স্টুডেন্ট। হ্যাঁ, তো সেও জানেন। সে আমাকে বললো যে তাইবুল, তুমি যদি এখানে কাজ করতে চাও তোমার তো একটু সাইকোলজি বোঝা লাগবে। হ্যাঁ, তো তুমি দুইটা সাইকোলজি একবার ফর্মালি কোর্সই নাও। মানে আমাকে একদম সাইকোলজি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিল, সাইকোলজি ডিপার্টমেন্টে পাঠায় সাইকোলজি কোর্স নিয়ে এলো। এবং ওই সাইকোলজি কোর্সের যে সেকেন্ড কোর্সটা, ওইখানে যে ফ্যাকাল্টি ছিলেন ডক্টর শ্যানন, উনার সাথে কাজ করতে গিয়ে এই কাজটা উনার সাথে কাজ করতে গিয়ে এত ভালো লেগে গেল আমার কাজটা, যে উনি আমার কমিটিতেও ছিল। মানে আপনার PhD কমিটিতে 4 জন ডিপার্টমেন্টের একজন এক্সটার্নাল মানে নন CS একজন রাখা যায়, তো উনি আমার নন CS মেম্বার ছিল আর কি। তো কাজটা নিয়ে আমি পরে আসতেছি, তার আগে আমি গল্পটা একটু শেষ করি। যে প্রথম সাইকোলজি কোর্সটা ছিল মানে এটা ছিল যে ইন্ট্রোডাকশন টু অর্গানাইজেশনাল সাইকোলজি আর সামথিং।
ওটা মোর মোর আপনারা যে অনেকে আমার সাথে অন্য 7 to 6 করছেন না, যে ইনফরমেশন অ্যাসিউরেন্স, ওটা একটা জেনারেল ব্রড ওভারভিউ অ্যাবাউট সাইকোলজি। এবং সাইকোলজিতে এই সেম স্ট্যাটিস্টিক্যাল টেস্ট প্রচুর করতে হয়, প্রচুর। হ্যাঁ, সাইকোলজিস্ট মানে টু বিকাম আ গুড সাইকোলজি পিএইচডি ক্যান্ডিডেট, আপনার স্ট্যাটিস্টিক্স আপনাকে খুবই ভালো হইতে হবে। সো তো প্রথম কোর্সটা ছিল ওইটা। সেকেন্ড কোর্সটা ছিল, আমাকে আমার প্রফেসর বলে একটা করলো আরেকটা করো। তো সেকেন্ড কোর্সটার নামটা খুব ইন্টারেস্টিং ছিল, সেটা ছিল সাইকোমেট্রিক স্কেল। সাইকোমেট্রিক স্কেল। তো হোয়াট ইজ আ সাইকোমেট্রিক স্কেল? সাইকোমেট্রিক স্কেল হচ্ছে, আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি যে মানে আপনার হাইট কত, আপনি কিন্তু ইজিলি নিউমেরিক্যালি আমাকে বলতে পারবেন যে আমার হাইট 5 feet 9 inches। আমি যদি বলি আপনাকে আপনার বয়স কত, আপনি বলতে পারেন আমার বয়স কত। মানে আমি নিউমেরিক্যালি ডেসক্রাইব করতে পারছি। আমি যদি জিজ্ঞেস করি যে আপনি এই বর্তমানে ক্লাসটা এখন যে নিচ্ছেন, আপনি কতটুকু বোর্ড, ইফ আই আস্ক ইউ দিস কোয়েশ্চেন, আপনি কতটুকু বোর্ড, এটার কি কিন্তু কোনো নিউমেরিক্যাল কোনো মানে মানে রিপ্রেজেন্টেশন নাই যে আমি 10-এ আমি 8 বোর্ড বা 10-এ আমি 6 বোর্ড। কারণ মানে বোরিং একটা সাবজেক্টিভ কনস্ট্রাক্ট, তাই না? সিমিলারলি অ্যাঙ্গার, মানে এই পেপারটা আমি এই বিষয়টা বুঝাইতে আমি, সরি এখানে ছবিটা নাই, মানে হচ্ছে যে আমার যে প্রেজেন্টেশন ছিল সেই প্রেজেন্টেশনে আমি একটা ছবি দিছিলাম, যে আমার এখনো মনে আছে, বারাক ওবামা আর আরেকটা কি ওয়ার্ল্ড লিডার, দুজনই খুব অ্যাংরি, মানে খুব চিল্লায় চিল্লায় কথা বলতেছে। তো দুইটা ছবি দেখে আমি বলতেছিলাম যে এই ছবি দুইটা দেখে বলেন তো কে বেশি অ্যাংরি। হ্যাঁ, মানে এটা কি বলার কোনো উপায় আছে যে দুজনের মধ্যে কে বেশি রাগী? অথবা আপনারা মানে অনেকেই হয়তো এখানে মানে ইন্টারেস্ট পাচ্ছেন, অনেকে হয়তো বোর্ড হচ্ছেন, তো দুজনের ফেস দেখে আমি যদি বলি কে বেশি বোর্ড, এটা কিন্তু বের করা সম্ভব না, কারণ অ্যাঙ্গার, বোরিং, এগুলো হচ্ছে সাবজেক্টিভ কনস্ট্রাক্ট। তো হাউ ক্যান উই কোয়ান্টিফাই আ সাবজেক্টিভ কনস্ট্রাক্ট? ওইটাই ছিল ওই পুরা কোর্সটা। সাইকোলজিস্টরা অ্যাঙ্গার মাপে মানুষের, কে কতটুকু অ্যাংরি, বা কেউ যদি অর্গানাইজেশনাল সাইকোলজি করে কার জব স্যাটিসফ্যাকশন কতটুকু। তার মানে এই যে ইমোশন গুলা, এই ইমোশন গুলাকে আমি নাম্বারে যে রিপ্রেজেন্ট করছি, এই পুরো এরিয়াটার নামই হচ্ছে সাইকোমেট্রিক স্কেল। এবং এই সাইকোমেট্রিক স্কেল ইউজ করে আপনার জিআরই প্রশ্ন বানানো হয়। আপনারা যে জিআরই এসএটি পরীক্ষা দিয়ে যে বাইরে পিএইচডি করতে যাবেন, সেগুলো এইগুলা দিয়ে করা হয়। মানে সাইকোমেট্রিক স্কেলে আরো কিছু প্রপার্টি আছে, মানে বলা হয়ে থাকে আপনি যদি এই সাইকোমেট্রিকের নিয়ম অনুযায়ী কোনো একটা টেস্ট ডিজাইন করেন, তাহলে সেই টেস্টটা বেস্ট হবে, কারণ এটা ম্যাথমেটিক্যালি প্রুভেন যে এই টেস্টটা মানে মানে ভেরি গুড। এটা অনেকগুলো অ্যাসপেক্ট আছে। যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে ইন্টারেস্টেড, পুরো পেপারটা অ্যাবসলিউটলি রেকমেন্ডেড, তারা পড়বেন। আর পরীক্ষার জন্য আমি কয়েকটা সেকশন বলে দিব, কোন কোন সেকশন গুলো পড়তে হবে সেটা বলে দিব। বাট আমি যেখানে ফোকাস করতে যাচ্ছি, যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা, এই কোর্সটা আমি যখন নেই আমার কাছে খুবই মানে বোরিং লাগতেছিল। এবং টার্ম ফাইনাল মানে টার্ম অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয়েছে আমার এখনো মনে আছে, আমি টার্ম অ্যাসাইনমেন্ট কি দেওয়া হয়েছে আমি বুঝিই নাই। আমি না বুঝেই টার্ম অ্যাসাইনমেন্ট জমা দিছি। তো আমার যে কোর্স ইনস্ট্রাক্টর যার কথা বললাম, ডক্টর শ্যানন, তো ওই মহিলা মানে খুবই মানে ভালো একজন মানুষ। তিনি আমার টার্ম অ্যাসাইনমেন্টটা দেখে আমাকে ডাক দিন, একদম তাই বল, তোমার তো টার্ম অ্যাসাইনমেন্টে তুমি আসলে মানে বেসিক জিনিসটাই বুঝতে ভুল করছো, মানে তোমার চাইছি আমি একটা, তুমি আরেকটা বলছো। সে একদম পয়েন্ট আউট করে দিল। এবং এই টার্ম অ্যাসাইনমেন্টের উপর একটা বিশাল গ্রেড। হ্যাঁ, সো আমার তখন আর কি মানে এই টার্ম অ্যাসাইনমেন্টের জন্য আমার মানে পুরো গ্রেডটা ইয়ে হবে। বাট উনি খুব ভালো মহিলা ছিলেন, আমাকে বললেন যে ঠিক আছে, তোমাকে আমি একটু টাইম দিচ্ছি, তুমি এটা ফিক্স করে নিয়ে আসো। ফিক্স করে নিয়ে আসো। তো ফিক্স করতে গিয়ে আমি জিনিসটা আসলে ধরতে পারছি, মানে শুরুতে আমি আসলে পুরো জিনিসটা আসলে বুঝি নাই। তো তখন আমার কাছে ইটস এ ভেরি কুল থিং। কিভাবে ইটস এ ভেরি কুল থিং, যে এই যে আমাদের ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে অনেক সাবজেক্টিভ কনস্ট্রাক্ট আছে। হ্যাঁ, ওই যে সাইকোলজিতে যেমন অ্যাঙ্গার আছে, সাইকোলজিতে যেমন আপনার ইয়ে আছে, মানে স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, বোরিংনেস, হ্যাঁ। এবং আমি তখন চিন্তা করা শুরু করলাম যে এই আইডিয়াটা যদি আমি আমার এরিয়াতে মানুষদেরকে নিয়ে আসে ইন্ট্রোডিউস করাইতে পারি, দে উইল লাভ ইট। কারণ আমাদের ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে আমার এই কাজটার আগে কেউ কখনো সাইকোমেট্রিক স্কেল অ্যাপ্লাই করে নাই। সো দ্যাট ইজ দ্য নভেলটি, যে আমি একটা সাইকোমেট্রিক স্কেল অ্যাপ্লাই করব একটা ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি কনটেক্সটে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমাকে একটা সিকিউরিটি কনটেক্সট সিলেক্ট করতে হবে, আমি কি করবো, তাই না? আমি তো অ্যাপ্লিকেশনটা এইভাবে দেখাইলে হবে না যে আমি র্যান্ডমলি নিয়ে আসলাম, মানে এটা তো একটা স্টোরি লাইন বা মোটিভেশন আমার দেখাইতে হবে। তখন আমি চিন্তা করা শুরু করলাম যে আপনাদের জনি ক্যান্ট এনক্রিপ্ট কথা পেপারের কথাটা মনে আছে?
জনি ক্যান্টার এনক্রিপ্ট আমি বলছিলাম এটা হচ্ছে সাইবার সিকিউরিটি না ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি মানে নাম্বার ওয়ান পেপার, মানে পেশেন্ট জিরো, যেটা মানে এই পেপার হওয়ার আগে ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি নামে কেউ চিনতই না। তো আমরা একটু ওই পেপারটাতে একটু যাই, তারপর হয়তো অনেকে ভুলে গেছেন কারণ এই পেপারটা আমরা একদম সেমিস্টার প্রথমে পড়ছি। ওই পেপারটাতে আপনার একটা ক্লিয়ার ডেফিনিশন ছিল, ওই পেপারটাতে একটা ক্লিয়ার ডেফিনিশন ছিল হোয়াট ইজ ইউজেবিলিটি ফর সিকিউরিটি, হোয়াট ইজ ইউজেবিলিটি ফর সিকিউরিটি। এখানে চারটা ডেফিনিশন ছিল, যে এই ডেফিনিশনটাকে আমরা বলি বেসিক্যালি ওয়ার্কিং ডেফিনিশন অফ ইউজেবিলিটি ফর সিকিউরিটি। তো এখানে কি আপনার 4 নাম্বার পয়েন্টটা দেখতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন? 4 নাম্বার পয়েন্টটা কি? ইউজার্স আর সাফিসিয়েন্টলি কমফোর্টেবল উইথ দ্য ইন্টারফেস টু কন্টিনিউ ইউজিং ইট। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? কেউ কি কনফার্ম করবেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তো এখন চিন্তা করেন, সাফিসিয়েন্টলি কমফোর্টেবল, কম মানে কমফর্ট একটা সাবজেক্টিভ কনস্ট্রাক্ট না? মানে আমি যদি বলি যে মানে দুইটা মানুষ মানে শুয়ে ঘুমাচ্ছে, কে বেশি কমফোর্টেবল? হ্যাঁ, এইটা এটা এটা তো সাবজেক্টিভ। হ্যাঁ, মানে ধরেন মানে মানে ঘুমাইলে অবশ্য কমফোর্ট মাপা কঠিন। ধরেন দুজন বসে আছে, একজন একটা বেতের চেয়ারে বসে আছে, একজন একটা দামি ওই যে মানে যে চেয়ার হচ্ছে ঝুলে ঝুলে বসে থাকা যায়, ইনক্লাইনিং চেয়ার, রিক্লাইনিং চেয়ার। তো কে বেশি কমফোর্টেবল? হ্যাঁ, তো এই জিনিসটা মানে আচ্ছা, বাই দ্য ওয়ে আমি আসল জিনিসটা মিস করছি, এখনো বলা হয় নাই যে আপনার এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কিভাবে মাপবো। এটা কিন্তু আমি কোনো মানে সেন্সর দিয়ে মাপতেছি না। মানে সেন্সর দিয়ে মাপলে জিনিসটা অন্যদিকে চলে যাচ্ছে। সেন্সর দিয়ে যদি আমি কারো মানে ফিজিক্যাল ডেটা নেই, যে তার ব্লাড প্রেশার কিরকম, তার ব্রেইনে কি সিগন্যাল দিচ্ছে, ওইটা কিন্তু আমি এখানে করতেছি না। আমি যদি ওই ডিভাইস দিয়ে ওটা করি, এটা তখন এই সাইকোমেট্রিকের কাজ না, এটা তখন ওয়্যারেবল ডিভাইসের কাজ বা ইউবিকুইটাস কম্পিউটিং এর কাজ বা সেন্সরের কাজ। হ্যাঁ, আমরা এটা কিভাবে করছি? এটা আমরা করছি যে ইউজারকে কিছু প্রশ্ন করছি, এবং সাইকোমেট্রিক স্কেলের আমি একটু আগে জিআরির উদাহরণ দিলাম, বাট কেউ কি আমাকে বলতে পারবেন সাইকোমেট্রিক স্কেলের সবচাইতে পপুলার এক্সাম্পল কি হইতে পারে? সামথিং লাইক অ্যান আইকিউ টেস্ট। আইকিউ টেস্টে কি মানে আইকিউ টেস্ট ইজ এ কন্ট্রোভার্সিয়াল, মানে আইকিউ টেস্টের উদাহরণটা এখানে দিলাম যে সবাই আইকিউ টেস্ট জানে। আইকিউ টেস্টে আমি কি করি যে কয়েকটা প্রশ্ন করে একজন মানুষের ইন্টেলিজেন্সকে আমি নিউমেরিক্যালি বলি যে এই লোকের ইন্টেলিজেন্স স্কোর 80 অথবা 90, তাই না? উই আর ডুইং দ্য এক্সাক্ট সেম থিং হিয়ার। একটা মানুষকে 15-20টা প্রশ্ন করে আমি তার বোঝার চেষ্টা করি যে তার কারেন্ট কমফর্ট লেভেল কি, এবং এই পুরাটাই স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউর। আমরা এই পুরো পেপারটাতেই সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, মানে আপনার পেপারটা পড়লে বুঝবেন। বাট আমি পুরো পেপারের দিকে এখন যাচ্ছি না, আমি যেই আজকের যে মেইন থিমটা কাজের নভেলটি, তাই না? তো আপনারা দেখেন এই ওয়াই জনি ক্যান্ট এনক্রিপ্ট পেপারটা ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি সবচাইতে ইম্পর্টেন্ট পেপার, এবং সেই পেপারে ইউজেবল সিকিউরিটিকে ডিফাইন করা হয়েছে। সেই ডেফিনিশনের একটা পার্টে একটা সাবজেক্টিভ কনস্ট্রাক্ট ইউজ করা হয়েছে, সাফিসিয়েন্টলি কমফোর্টেবল, তাই না? এখন আমি কিভাবে বুঝবো একটা ইউজার সাফিসিয়েন্টলি কমফোর্টেবল? কারণ মানে কমফোর্টের তো একটা ডেফিনিশন থাকতে হবে, একটা মেজারমেন্ট থাকতে হবে। তো আমি ওই আর্গুমেন্টটাকে নিয়ে এসে বললাম যে আমাদের এই কমফোর্ট মেজার করার একটা ব্যবস্থা করতে হবে। সেটা আমরা কিভাবে করব? আমি তখন মানে পেপারটা এভাবে ফ্রেম করলাম যে আমি তো সাইকোমেট্রিক আগেই জানতাম কি, বাট আমি পেপারটাকে এমন ভাবে লিখলাম যে এই প্রবলেমটা সলভ করতে আমি সাইকোমেট্রিকটাকে মানে ইন্ট্রোডিউস করতেছি, মানে যেভাবে আমরা সাইন্টিফিক পেপার লিখি, মানে আপনি আগে প্রবলেম, তারপরে প্রবলেমটা সলভ করতে আপনি কি আনলেন। আপনি যদি আগেই সলিউশন নিয়ে আসেন, মানে পেপারের ফ্লোটা আসলে নষ্ট হয়ে যায়। সো মানে তার মানে হচ্ছে যে মানে প্রবলেমটা ইটসেলফ ইজ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা যদি আমি করতে পারি তাহলে ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি যে মেইন ডেফিনিশনটা, সেই ডেফিনিশনে একটা ইম্পর্টেন্ট গ্যাপ আমি ফিল আপ করতেছি, যে সাফিসিয়েন্ট কমফর্টকে আমি ডিফাইন করতে পারতেছি। তো ওই কনটেক্সটে যখন আমি নিয়ে আসলাম, এরপরে আমি আমার সাইকোমেট্রিক্স থিওরি ক্লাসে যা শিখছি পুরো জিনিসটা নিয়ে এসে আমি কমফর্ট মেজার করছি। এবং পুরো পেপারটা যদি আপনি মানে সামারি দেখতে চান, পুরো পেপারটা যদি আপনি সামারি দেখতে চান, সামারিটা হচ্ছে বেসিক্যালি কিছু স্কোর ছিল, কিছু স্কোর ছিল, এই যে এইটা সামারিটা। যেমন
আমি দেখাইছি আইফোন টাচ স্ক্রিন কিপ্যাডে কমফোর্টের রেটিং হচ্ছে 4.19, ব্ল্যাকবেরিতে কমফোর্টের রেটিং হচ্ছে 2.78। এবং আমি ওই চারটে ইন্টারফেস ইউজ করছি, মানে এই কাজটা ছিল হচ্ছে আমার ওই আগে যে কাজটা দেখালাম ওটার ফলো আপ। একটা পিএইচডি তে তো 3-4টা প্রজেক্ট একসাথে করতে হয়, তো আমার একটা প্রজেক্ট ছিল যে মোবাইল পাসওয়ার্ড, সেলফোনের পাসওয়ার্ড। তো আগের কাজটাও সেলফোন পাসওয়ার্ড নিয়ে ছিল, এটাও সেলফোন পাসওয়ার্ড। সেই দুইটা পেপার মিলায় আমার মানে একটা একটা প্রজেক্ট ছিল। এরকম আমার আরো দুইটা প্রজেক্ট করতে হয়েছে পিএইচডির জন্য। তো এইটা হচ্ছে সামারি যে কমফর্টকে আমি একটা নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন দিলাম। হ্যাঁ, তো এই পেপারটা লাইক দিস ওয়াজ ভেরি ওয়েল রিসিভড। এবং আপনার পেপারটা যে ভেন্যুটা যে দেখেন, আমি আপনার প্রথমেই মানে বলছিলাম যে সুপস সুপস হচ্ছে ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি সবচেয়ে বড় কনফারেন্স। এবং সুপসে পাবলিশ করা অনেক ক্ষেত্রে কাইয়ের চাইতেও কঠিন। হ্যাঁ, কাইয়ের চাইতে কঠিন কেন? কারণ কাইতে আপনার 17টা বা 18টা ডিফারেন্ট এরিয়া। ওই 17-18 একটা এরিয়া হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি পেপার দিলে কাইতে এত পেপার যায়, রিভিউয়ারের অ্যাসাইনমেন্টটা অনেক সময় র্যান্ডম হয়ে যায়। দেখা যায় 3জন বা 4জন রিভিউয়ারের, 2জন রিভিউয়ার একদম ওই এরিয়া, বাকি 2জন ওই এরিয়া সম্পর্কে খুব একটা জানেন। বাট সুপসে আপনার যে 4জন রিভিউয়ার, 4জন রিভিউয়ারই একদম ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটির কোর পার্সন। এবং আমার পেপারটা মনে আছে, আমার পেপারটা 4জন না 5জন রিভিউ করছে। মানে একজন রিভিউয়ার রিজেক্টের দিকে লিন করছিল, তো তাকে মানে ইয়ে করার জন্য পঞ্চম একজন ইন্ডিপেন্ডেন্ট রিভিউয়ার নিয়ে আসছিল। সে ফাইনালি ওটা অ্যাকসেপ্ট করাতে পুরো পেপারটা মানে অ্যাকসেপ্ট হয়। সো এটা মানে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয়, আই রিয়েলি লাভ দিস ওয়ার্ক বিকজ লাইক এখানে আমার মনে হয়েছে যে লাইক আই কন্ট্রিবিউটেড সামথিং রিয়েলি মানে কি বলবো সিগনিফিকেন্ট। মানে অন্য এরিয়ার একটা জিনিসকে আমি পুরোপুরি নিয়ে এসে আমি দেখাইছি যে আমার একটা সাইবার সিকিউরিটি প্রবলেমকে আমি মানে মানে সলভ করতে পারছি। তো এটার উপর বেসিস করে আরো দুই একটা কাজ আসলে হয়েছে। মানে এখানে একটু মানে আমার লাকটা একটু খারাপ যে আমার এই কাজটার উপর বেসিস করে যে কাজটা হয়েছে ওই কাজটা আসলে বেশি মানে ফেমাস হয়েছে মানে আমার কাছে। সো যেমন এখানে এই কাজটা মানে এখন কেউ সাইট করতে গেলে ওই কাজটাকে আসলে সাইট করে, মানে যেহেতু ওই কাজটা আরো বেশি মানে দিস অল ডিপেন্ডস অন লাইক হাউ মাচ ইউ পাবলিসাইজ ইউর ওয়ার্ক। আপনারা যারা আগের দিন ইয়ে এইচসিএস এর ইয়েটাতে আসছিলেন প্রোগ্রামটাতে, ওখানে যে স্পিকার বারবার বুঝাইতে হবে, তাই না, যে কাজটা মানে কিরকম মানে মানে কাজের প্রচার করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ আ লিঙ্কডইন, ইউ হ্যাভ টু লাইক পাবলিশ ইউর ওয়ার্ক। টুইটার থাকলে টুইটারে দিবেন, ফেসবুক থাকলে ফেসবুকে দিবেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কাজগুলো ইয়ে করবেন, বা পাবলিশ হওয়ার আগে আন্ডার রিভিউ থাকা অবস্থায় আর্কাইভে দিবেন। হ্যাঁ, so ওইটা একটা ব্যাপার আছে যেটাতে আমি মানে খুব একটা এক্সপার্ট না। সো যাই হোক, তো এনিওয়ে, বাট despite that, like this is one of my really favorite work. So এখান থেকে আমরা টেক অ্যাওয়েটা কি, হোয়াট ইজ দ্য মেইন টেক অ্যাওয়ে? মেইন টেক অ্যাওয়ে হচ্ছে যে আমরা যখন মানে ইনোভেটিভ আইডিয়া চিন্তা করব, লুক অ্যারাউন্ড আশেপাশে আপনার মানে মানে প্রবলেমটা যখন পিক করব তখন হচ্ছে আপনারা নিজের জীবনের সাথে কি মিলে বা বন্ধু বান্ধবের সাথে। আমরা যখন নভেলটি নিয়ে আসবো, ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ ইউনিক, হোয়াট ইজ নভেল ইন দ্য কনটেক্সট অফ ইয়োর সারাউন্ডিং। মানে বাংলাদেশের কনটেক্সটে নভেল কি? হ্যাঁ, বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের কি সব কি কি কালচারাল আর্টিফ্যাক্ট বা জিনিসপত্র আছে যেগুলা বাইরের দেশে নাই? হ্যাঁ, তো ওইগুলা দিয়ে কি আমি কোনোভাবে সিকিউরিটিকে সহজ করতে পারি কিনা, বা ইউজারকে ট্রেন করাইতে পারি কিনা? দ্যাট কুড বি এ নোবেল থিং। হ্যাঁ, যে আমি 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 যেখানে এরকম সাইকোলজির একটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিসকে নিয়ে এসে আমার মানে সাইবার সিকিউরিটিতে ফিট করছি, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি যদি সাইকোলজির প্রচুর থিওরি পড়েন, আপনি একসময় নিজে বুঝতে পারবেন যে মানে ইউজার প্রাইভেসি এন্ড সিকিউরিটি ইজ অল অ্যাবাউট লাইক ইউজারকে বেটার সিকিউরিটি ডিসিশন নিতে সাহায্য করা, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ডিসিশন নিতে সাহায্য করা। ডিসিশন নিতে সাহায্য করা মানে হচ্ছে আপনার ইউজারকে সামহাউ মানে ম্যানিপুলেট করতে হবে। হ্যাঁ, তাকে ম্যানিপুলেট ইজ এ নেগেটিভ ওয়ার্ড, তাকে এনকারেজ করতে হবে। এখন কাউকে কোনো একটা কিছু এনকারেজ করার জিনিসপত্র কোথায় আছে? মার্কেটিং ডোমেইনে, তাই না? মার্কেটিং এর ডিপার্টমেন্টের কাজ কি? কিভাবে একটা প্রোডাক্টকে সেল করতে পারবো। তো তাদের কাছে অ্যাডভাইস মানে লিটারেচারে বলা আছে কিভাবে আমি অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারবো, কি বললে মানুষ শুনবে আমার কথা। তা আপনি চলে যান, আপনি মার্কেটিং এর লিটারেচার জানবো, ওইটা লিটারেচার দেখেন। ধর আপনার সামনে একটা ইউজাবিলিটি প্রবলেম, আমি একটা সিম্পল উদাহরণ দিই, ফিশিং প্রবলেম। এই ফিশিং প্রবলেমে কিভাবে আমি ইউজারকে অ্যাটেনশন দেওয়াবো, অথবা এইচটিটিপিএস প্রবলেম, কিভাবে আমি ইউজারকে বুঝাবো যে এটা এইচটিটিপি আর এটা এইচটিটিপিএস। সো এই জিনিসগুলা ওই মানে অন্যান্য ডোমেনে কিন্তু বহুদিন ধরে করে আসে, সিকিউরিটি কনটেক্সটে না, অন্য কনটেক্সটে। যে কেন আমি মানে কি করলে ইউজার আমার কথা শুনবে, মানে এই জিনিসগুলা, তাই না? আর যেটাকে আমরা
মানে যেটা আমি বললাম যে ম্যানিপুলেশন ইজ আ নেগেটিভ ওয়ার্ড, পারসুয়েশন, পারসুয়েশন একটা নিউট্রাল ওয়ার্ড, যে পারসুয়েট, হাউ ক্যান আই পারসুয়েট ইউজার টু মেক বেটার সিকিউরিটি ডিসিশনস। তো এটা ছিল আমার সেকেন্ড কাজ, যেখানে মানে আমার মানে পিএইচডি সেকেন্ড প্রজেক্টটা আমি এখানে শেষ করলাম। সো থার্ড যে প্রজেক্ট, সেটা সুইচ করার আগে কারো কোনো কোয়েশ্চেন আর কমেন্টস আর সাজেশন? স্যার আমার একটা কোশ্চেন ছিল। শিওর। স্যার এইখানে আমরা মানে কমফোর্টেবলের জিনিসটা চেক করছি স্যার। আমরা তো নর্মালি ইউজেবিলিটির জন্য এফিসিয়েন্সি, এফেক্টিভনেস, তারপর হলো রাইট, হ্যাঁ, ভেরি এগুলো গুড চেক করি। কোয়েশ্চেন। সো রাইট, এইটা আর ওইটার সাথে মানে ডিফারেন্সটা কি, মানে এইখানে মানে আমরা তো কাইন্ড অফ ওই টাইপের একটা কাজ করছি। ভেরি গুড কোয়েশ্চেন। এখানে ডিফারেন্সটা হচ্ছে যে মানে মানে ইউজেবিলিটির যে পাঁচটা ইয়েটা, সেখানে মানে কমফর্টটা আসলে আলাদা করে বলা নাই। মানে এই কাজ মানে আপনার যে মানে নর্মাল ইউজেবিলিটির যে ডেফিনিশন, আমি সিকিউরিটি না, শুধু ইউজেবিলিটির যে ডেফিনিশন, সেই ইউজেবিলিটি ডেফিনিশনে ইউজেবিলিটির পার্ট হচ্ছে পাঁচটা: এফেক্টিভনেস, এফিসিয়েন্সি, এরর টলারেন্স, ইজি টু লার্ন, আর পাঁচ নাম্বারটা আমি ভুলে গেছি। স্যার ওটা স্যাটিসফ্যাকশন। হচ্ছে স্যাটিসফ্যাকশন। ওটা হচ্ছে না, 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 এফেক্টিভনেস, এফিসিয়েন্সি, এরর টলারেন্স, ইজি টু লার্ন, পাঁচ নাম্বারটা কি স্যাটিসফ্যাকশন ছিল? আহ, না, 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 দাঁড়ান আমি একটু কুইকলি গুগল করি। এরর টলারেন্স, এই যে আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? 5E হচ্ছে এফেক্টিভনেস, এফিসিয়েন্সি, এঙ্গেজিং, এরর টলারেন্ট, ইজি টু লার্ন। ঠিক আছে? সো এটা হচ্ছে ইউজেবিলিটি স্যার ইন জেনারেল। স্যার এঙ্গেজিংটা কি স্যাটিসফ্যাকশনের মধ্যে পড়ে না? মানে এঙ্গেজিংটা না, এঙ্গেজিংটা মোর পরে হচ্ছে আপনার অ্যাস্থেটিক্স এর উপর, মানে একটা ওয়েবসাইট কতটা আপনাকে এঙ্গেজ করতে পারছে, মানে কতটা আপনি ইমার্স হয়ে যাচ্ছেন ওর ভিতরে, মানে যাতে কত আপনি ডুবে যাচ্ছেন, সহজ কথা আর কি। ঠিক আছে? সো এইটা হচ্ছে ইন জেনারেল ইউজেবিলিটির সংজ্ঞা। বাট আমি এই পেপারে যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাকে নিয়ে নেওয়া হচ্ছে যে মানে ইউজেবল সিকিউরিটির সংজ্ঞা। মানে ব্যাপারটা কি আপনি বুঝতে পারছেন? যে আমরা আমরা যখন ইউজেবল সিকিউরিটি কিছু একটা মেজার করি, তখন আমরা ওই জেনারেল ইউজেবিলিটি ওই দিকে আমরা যাই না, যদিও ওখান থেকে কিছু মেট্রিক নিয়ে আমরা আমাদের মানে ডেটাকে ইয়ে করি। বাট আমরা এখানে মানে এই কমফর্টটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। বাট দেন এগেইন, আপনি যে প্রশ্নটা করলেন স্যাটিসফ্যাকশন, তাহলে স্যাটিসফ্যাকশন মেজার করার আমার মানে ইয়ে কি, মানে সিকিউরিটি কনটেক্সটে হাউ হাউ ডু আই মেজার স্যাটিসফ্যাকশন, আমার এটা কি বুঝতে পারছেন? মানে যে আপনার যে সেটার ক্ষেত্রে কিন্তু এই স্কেলটা ইম্পর্টেন্ট, যে আমি মানে স্যাটিসফ্যাকশন যে মেজার মেজার করবো, আমার যে অর্ডিনারি স্যাটিসফ্যাকশন মেজার করার যে স্কেল আছে, সেটা তো নট আপনার গিয়ার টুয়ার্ডস দ্য সিকিউরিটি অ্যাপ্লিকেশন বা সিকিউরিটি কনটেক্সট। সো আমি এখানে আমার পুরো ফ্রেমওয়ার্ক হচ্ছে সিকিউরিটি কনটেক্সটে আমি কিভাবে একটা স্কেল আসলে ডিজাইন করতে পারি। ডাজ দ্যাট অ্যান্সার ইওর কোয়েশ্চেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো রাইট, এনি আদার কোয়েশ্চেন? না, এখানে ভালো 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 একটা প্রশ্ন করছেন যে ওইখানে যে পাঁচটা মেট্রিক আছে, এর কিছুর জন্য আমার স্কেল দরকার নেই। যেমন এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ইজ অল অ্যাবাউট লাইক টাইম, মানে কত ফাস্ট। তো টাইম মেজার করা তো আমার, টাইম তো সাবজেক্টিভ কনসেপ্ট না, টাইম ইজ এ ভেরি অবজেক্টিভ কনসেপ্ট, যে 5 সেকেন্ড লাগলো না 10 সেকেন্ড লাগলো। হ্যাঁ, সো এফেক্টিভনেস মেজার করার জন্য আমার স্কেল দরকার নেই। সরি, এফিসিয়েন্সি মেজার করার জন্য আমার স্কেল দরকার নেই। হোয়াট অ্যাবাউট এফেক্টিভনেস? এফেক্টিভনেস মেজার করার জন্য আমার স্কেল দরকার নেই। এফেক্টিভনেস মানে হচ্ছে আমি 100 জনকে একটা কাজ করতে দিলে কয়জন সাকসেসফুলি করতে পারবে, মানে সাকসেস রেট, তাই না? সো 100 জনের মধ্যে যদি 80 জন ঠিক মতো করতে পারে, তাহলে সাকসেস রেট 80, তাই না? তার মানে এফেক্টিভনেস, এফিসিয়েন্সি, এগুলা কিন্তু আমি অবজেক্টিভলি আমি আমি মেজার করতে পারতেছি। সো এটা একটা পয়েন্ট, যে সব কনস্ট্রাক্ট কিন্তু আমার মানে স্কেল আমার দরকার নেই। আমার স্কেল দরকার হচ্ছে আপনার সাবজেক্টিভ কনস্ট্রাক্ট, লাইক ইন্টেলিজেন্স। হ্যাঁ, যেমন এলিজিবিলিটি ফর গ্রাজুয়েট, এলিজিবিলিটি ফর পিএইচডি, কোন একটা স্টুডেন্ট পিএইচডির জন্য এলিজিবল কি না, এইটা তো এলিজিবিলিটি, এইটা যে আমরা যে জিআরই টেস্টটা দেই, যেটা আমি বলতেছিলাম, জিআরই টেস্টটাও কিন্তু এই সাইকোমেট্রিকে রিসার্চ করেই বানানো হয়েছে, যে কোন কোন প্রশ্নগুলো করলে আমি দুইটা স্টুডেন্টের অ্যাপটিটিউডের মধ্যে পার্থক্যটা আমি ভালোভাবে ধরতে পারবো। এবং এই জন্য বললাম, প্রশ্নগুলো কিন্তু র্যান্ডম না, এবং জিআরই কোয়েশ্চেন গুলা প্রতি বছর পাল্টানো হয়, কারণ প্রতিটা জিআরই প্রশ্ন
6 বছর পরে গিয়ে মেজার করা হয়। কিভাবে মেজার করা হয়? ডিরেক্টে এটা ইজিয়ার হবে এসএটি বা স্যাটের কথা বলা। স্যাটের প্রত্যেকে স্টুডেন্ট যে স্যাটে যে স্কোর করে ওটা রেকর্ড তো ওদের কাছে থাকে। তারপর স্যাট যারা প্রশ্ন বানায় তারা প্রতিটা ইউনিভার্সিটিতে গিয়ে ওই পার্টিকুলার স্টুডেন্টের সিজিপিএটা নেয় 4 বছর পর, নিয়ে এসএটি স্কোরের সাথে সিজিপিএ এর কোরিলেশন করে দেখে যে কোরিলেশনটা হাই নাকি লো। সো কোরিলেশনটা যদি লো হয় তার মানে কি এসএটি ইজ নট এ গুড প্রেডিক্টর অফ স্টুডেন্টস আন্ডারগ্রেড সাকসেস, তাই না? সো ওদের কোরিলেশন যদি লো হয় ওরা তখন আবার রিসার্চ করে আমি কোন প্রশ্নে কিভাবে চেঞ্জ করলে আমার এই কোরিলেশনটা মানে হাই হতে পারে। মানে এটাকে বলা হয় ক্রাইটেরিয়ন, মানে রিলেটেড ভ্যালিডিটি। এই সাইকোমেট্রিক স্কেলে দুইটা জিনিস, রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি, এই দুইটা জিনিস নিয়ে এক্সটেন্সিভ আলোচনা হয়েছে। আমার পেপারে ওটা আছে, তো আমি আপনারা যখন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন আমি ওই পার্টটা একটু হাইলাইট করে দিব, কারণ রিলায়েবিলিটি ভ্যালিডিটি এই জিনিসটা বোঝাটা কোয়াইট ইম্পর্টেন্ট। সো সো এটা তো বুঝতে পারছেন এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়ান্টিটেটিভ কাজ, কারণ আমার পুরো কাজটাই হচ্ছে নাম্বার নিয়ে, তাই না? আমার কোনো এখানে ওয়ার্ডস নাই, আমার পুরো জিনিসটাই হচ্ছে নাম্বার। আমি আজকের থার্ড এন্ড ফাইনাল কোয়ান্টিটেটিভ কাজে চলে যাব। এই কাজটা হচ্ছে আমার মানে পিএইচডি লাইফের শুরু করা। যেটা আমি বলছিলাম যে পিএইচডি লাইফে আসলে দুইটা প্রজেক্ট শেষ করে থার্ড প্রজেক্টটা ইনিশিয়াল মানে পাবলিকেশন লাগে না, মানে দুইটা প্রজেক্টের পাবলিকেশন দেখানো লাগে, থার্ড প্রজেক্টটা দেখানো লাগে যে আন্ডার রিভিউ থাকলেও পিএইচডি মানে ইউজুয়ালি দিয়ে দেয়। মানে এটা হচ্ছে ইউএস এর স্ট্যান্ডার্ড। 3টা প্রজেক্ট মানে অফকোর্স আপনার সুপারভাইজারের এক্সপেকটেশন হয়তো আলাদা হতে পারে, কারো কেউ কেউ হয়তো একটা প্রজেক্টে পিএইচডি দিয়ে দেয়, কেউ কেউ হয়তো 5টাও দেয় না। বাট আমার মানে রিজনেবল একটা ডিমান্ড হচ্ছে 3টা ক্লোজলি রিলেটেড প্রজেক্ট করবেন, ফাইনাল প্রজেক্টটা আন্ডার রিভিউ থাকলেও সমস্যা নেই, বাট প্রথম দুইটা অলরেডি পাবলিশ হয়ে যেত। তো আপনারা যারা ওই এইচসিসিএস এর ইভেন্টে কালকে ছিলেন, আপনারা একটা ইন্টারেস্টিং গল্প শুনছিলেন না, যে ওই যে স্পিকার ছিলেন উপল, সেই উপলের একই কাজ সে 4বার ঘুরে ফিরে মানে কাইতে দেওয়ার পর চতুর্থবার গিয়ে মানে অ্যাকসেপ্ট হয়, ভালো রেকগনিশন পায়। আমার এই কাজটাও আমার আই থিঙ্ক আই ফরগট হাউ মেনি টাইমস আই গট রিজেক্টেড, বাট ওনার সাথে আমার ডিফারেন্স হচ্ছে প্রতিবারই আমি কিছু না কিছু চেঞ্জ করছি, মানে রিভিউয়ারদের রিভিউ আমি চেঞ্জ করছি। আই থিঙ্ক আই সাবমিটেড ইট, না প্রথম 2-3 বার করি নাই, প্রথম 2-3 বার হচ্ছে একই পেপার আমি 2-3 এক জায়গায় রিজেক্ট হওয়ার পর এক জায়গায় দিছি। লাস্টের 2-3টা রিভিউ দেখার পর দে প্রপোজ সামথিং রিয়েলি ইন্টারেস্টিং, তো আমি দুইটা রিভিউ চেঞ্জ করে আমি 21 সালের কাইতে দিছিলাম। মানে এটা অনেক গ্যাপ, কারণ আমার পিএইচডি শেষ হওয়ার এই কাজ সাবমিট করার মোটামুটি 5 বছর গ্যাপ ছিল। আমি প্রজেক্টের কথা মোটামুটি ভুলেই গেছিলাম, সত্যি কথা প্রজেক্টের কথা মোটামুটি ভুলে গেছিলাম। আমার মিজোরি ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট সে এসে তার একটা আইডিয়া থেকে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা এই আইডিয়াটা তো আমার এই পিএইচডির কাজের সাথে যায়, মানে এই কাজের উপর আমি একটা ছোট্ট পেপার করে ছেড়ে দিয়েছিলাম, মানে এনডিএসএস এর একটা ছোট ওয়ার্কশপ পেপার করে আমি এটার কথা ভুলে গেছিলাম আর কি। তখন আমার মনে হলো যে ওই ছেলেটার আবার গেম ডেভেলপমেন্টের স্কিল ছিল, হি ওয়াজ এ গেম ডেভেলপার। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যদি গেম পার্টটা এখানে নিয়ে আসি, দিস ইজ গোনা বি রিয়েলি 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 ইন্টারেস্টিং ওয়ার্ক। সো তো এটার গল্পটা একটু বলি। এটার গল্পটা হচ্ছে মানে আমরা আপনারা তো সবাই জানেন যে আমরা যে পাসওয়ার্ড গুলো আমরা সিলেক্ট করি, সেই পাসওয়ার্ড গুলা আমাদেরকে যখন নিজেরাই নিজেদের পাসওয়ার্ড বানানোর স্বাধীনতা দিয়ে দেওয়া হয়, আমরা অনেক এমন সব পাসওয়ার্ড ক্রিয়েট করি যেটা খুবই উইক অথবা ইজিলি প্রেডিক্টেবল। তো এই জন্য অনেকে প্রপোজ করে যে আমরা নিজেরা নিজেদের পাসওয়ার্ড না বানায় সিস্টেম আমাকে র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, সিস্টেম আমাকে র্যান্ডমলি একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এখানে যেমন র্যান্ডমলি অ্যাসাইন পাসওয়ার্ডের উদাহরণ আমি মনে হয় এখানে দিছিলাম, যে এই যে মানে সিস্টেম নিজেই র্যান্ডম কিছু ক্যারেক্টারকে কম্বাইন করে BVTLWX KSE FCN এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। এবং আপনারা যারা পাসওয়ার্ড রিসার্চ নিয়ে মানে পাসওয়ার্ড সিকিউরিটি নিয়ে যারা জানেন, দিস ইজ আ গুড পাসওয়ার্ড, এন্ট্রপি ইজ ভেরি হাই, আপনার এটা গেসিং অ্যাটাক করা পসিবল না, এটা ডিকশনারি অ্যাটাক করা পসিবল না, আর এটা ব্রুট ফোর্স করতে গেলে ভালো সময় লাগবে। তো এটাকে বলা হয় সিস্টেম অ্যাসাইন্ড পাসওয়ার্ড। তো সিস্টেম অ্যাসাইন পাসওয়ার্ড হচ্ছে আপনি নিজে পাসওয়ার্ড নিজে বানাচ্ছেন না, সিস্টেম বানায় আপনাকে দিচ্ছে। তো এটা সুবিধা
সিকিউরিটি। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা মনে রাখা ইম্পসিবল, তাই না? এটা একটা কমপ্লিটলি র্যান্ডম পাসওয়ার্ড, এটা মনে রাখা ইম্পসিবল। আমার এই থার্ড প্রজেক্টটা ছিল ওই ওই আগের সুপসের পেপারটা শেষ করে, এটা আমার পিএইচডি ফাইনাল প্রজেক্ট। সুপসের কাজে আমি ইন্সপায়ার হইলাম যে অন্য এরিয়াতে গিয়ে আইডিয়া নিয়ে আসলে ভালো। তো তখন আমি চিন্তা করলাম যে মানুষকে কিভাবে আহ এইরকম সিস্টেম অ্যাসাইন পাসওয়ার্ড মনে রাখতে সাহায্য করা যায়। তো এটা সাহায্য করার জন্য আমি চলে গেলাম যে মানুষের ব্রেইন কিভাবে কাজ করে এটা বুঝতে। আবারও আমি সাইকোলজিতে চলে গেলাম, বাট এবার পিওর সাইকোলজি না, এবার কগনিটিভ সাইকোলজি। কগনিটিভ সাইকোলজি মানে কি, যে সাইকোলজি যে পার্ট মানুষের ব্রেইন নিয়ে রিসার্চ করে। তো আমি তখন চিন্তা করলাম যে মানে আপনারা যারা মেমোরি গেম দেখছেন কিনা জানি না। মেমোরি গেম হচ্ছে আহ, যারা মেমোরি খুবই ভালো তাদের একটা কম্পিটিশন। এই গেমে আপনাকে ধরেন 100টা কার্ড সিকোয়েন্সিয়ালি দেখানো হয় এবং আপনাকে একটা ছোট টাইম দেওয়া হয় 5 মিনিট। 5 মিনিটে আপনি 100টা কার্ড সিকোয়েন্সিয়ালি মুখস্থ করবেন। তারপর আপনার যখন পরীক্ষা নেওয়া হবে আপনাকে বলা হবে ধরেন 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ওই 100টা কার্ড একই সিকোয়েন্সে আপনাকে মানে রিকল করতে বলা হবে। এবং মেমোরি চ্যাম্পিয়নরা কিন্তু এটা পারে না। আমি চিন্তা করলাম তারা কিভাবে পারে। হ্যাঁ, মানে মানে ওই জিনিসটা যদি আমি নিয়ে আসি, যে মানুষ কিভাবে কঠিন কঠিন জিনিস মুখস্থ করে বা মনে রাখে, ওই জিনিস যদি আমি নিয়ে রাখি, মানে নিয়ে আমি যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমার মানে কি হইতে পারে। তো আমি যে মেথডটা পাইছিলাম সেই মেথডের নাম ছিল মেথড অফ লকাই। এগেইন আমি পুরো ডিটেলসে আজকে যাব না। এই পেপারটা দুইটা পার্ট, তাই না? একটা হচ্ছে লকাই, একটা হচ্ছে মোশন। তো লকাই পার্টটা হচ্ছে মেথড অফ লকাই থেকে আসছে। মেথড অফ লকাই হচ্ছে এরা হচ্ছে স্পেশিয়াল মেমোরি ইউজ করে কোন একটা জিনিসকে মনে রাখে। হোয়াট ইজ স্পেশিয়াল মেমোরি? আমি যদি জিজ্ঞেস করি আপনার বাসা থেকে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসার রাউটটা কি, স্পেস, স্পেশিয়াল আসছে স্পেস থেকে। সো স্পেস মানে হচ্ছে মানে মানে ওয়ার্ড না, এটা হচ্ছে আপনার স্পেস মানে এলাকা। সো আপনি কিন্তু খুব ইজিলি আপনার বাসা থেকে ব্র্যাকে আসার রাউটটা মুখস্থ বলে দিতে পারবেন, যে আমার বাসা থেকে বের হয়ে আমি বামে যাই, বামে গিয়ে ডানে যাই, ডানে গেলে একটা পেট্রোল স্টেশন আছে, তার সামনে থেকে আমি বাসে উঠি, হ্যাঁ বাসে উঠলে আমি একটা ব্যাংক ক্রস করি, আমি একটা ফ্লাইওভার নিচ দিয়ে যাই, তারপরে এখানে এসে ডানে টার্ন নিই। আপনি কিন্তু ভিভিডলি পুরো রাউটটা আপনি মুখস্থ করতে মানে বলতে পারবেন। এটা আপনার মুখস্থ করা লাগে না, কারণ এটা আমাদের প্রিমিটিভ ব্রেইন ওভাবেই কাজ করে। মানে র্যাট বা ইঁদুরের যেই ব্রেইন মানে স্পেস মনে রাখার, মানে মানুষেরও সেম ব্রেইন। যে কারণে আপনি কোনো রাস্তা আসলে ভুলেন না। তো সেখানে বলা হয়েছিল যে তারা ওই স্পেশাল মেমোরি ইউজ করে কোন একটা কিছু মুখস্থ করে মনে রাখে, ওই কার্ডে যারা মেমোরি চ্যাম্পিয়ন। তো আমি সেই জিনিসটা নিয়ে এসে ইউজারদেরকে এই যে পাসওয়ার্ডটা আমি দেখাইলাম, এরকম র্যান্ডম পাসওয়ার্ড আমি কিভাবে এই মেথড অফ লকা ইউজ করে ইউজারকে শিখাইতে পারি। এটা ডিটেলসটা আমি আর বললাম না, আপনারা দেখে নিয়েন। বাট এটা যখন আমি করলাম, করার পর প্রথম স্টাডিটা আমার রেজাল্ট খুব বেশি ভালো আসলো না। বাই দ্য ওয়ে, এটা ছিল ফিল্ড স্টাডি, এটা একদমই ল্যাব স্টাডি ছিল না, এটা ছিল ফিল্ড স্টাডি। আমি থিওরি ক্লাসে আপনাদের অ্যামাজন মেকানিক্যাল টার্কের কথা বলছিলাম না, এই স্টাডিটা পুরাই অ্যামাজন মেকানিক্যাল টার্কে ছিল। মানে পুরো স্টাডিটা আমি ডিজাইন করে অ্যামাজন মেকানিক্যাল টার্কে আমি আপলোড করে দিছিলাম। আপনারা যদি স্টাডি পার্টে যান, চ্যাপ্টার 4-এ যান, স্টাডি পার্টে যদি যান এখানে দেখবেন যে আমি ইউজারকে ডে 1-এ পাসওয়ার্ডটা শিখাইছি, এরপর ডে 8 মানে 7 দিন পরে এসে তাকে পাসওয়ার্ডটা মনে করাইতে বলছি। এবং পুরো স্টাডিতে আমি অ্যামাজন মেকানিক্যাল টার্কে আপলোড করে দিছিলাম। পুরো স্টাডিতে অ্যামাজন মেকানিক। আমি আপনাকে আগে একটা কথা বলছিলাম না, যে ইউজেবল প্রাইভেসি এন্ড সিকিউরিটি পেপারে ইকোলজিক্যাল ভ্যালিডিটিটা বলতে হয়। আমি খুব সম্ভবত এখানে ইকোলজিক্যাল ভ্যালিডিটিটা বলছি। এই যে ডিসকাশন সেকশনের শুরুতেই ইকোলজিক্যাল ভ্যালিডিটি একটা সেকশন ছিল, যে আমার সেটিংটা, স্টাডি ডিজাইনটা কিভাবে রিয়েলিস্টিক। ঠিক আছে। সো যাই হোক, তো যেটা হয়েছে যে আমি প্রথম স্টাডিতে মানে বেসিক্যালি এখানে কি করানো হয়েছে, ইউজারকে একটা অ্যাপার্টমেন্ট, ভার্চুয়াল অ্যাপার্টমেন্টের নেভিগেট করায়। তখন তো আর এখনকার মতো এআর ভিআর ছিল না, অগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল, তখন মাত্র মানে শুরু হচ্ছে আর কি। বেসিক্যালি আমার এনভায়রনমেন্টটা চিন্তা করতে পারেন একটা মানে ভার্চুয়াল রিয়েলিটি টাইপ, যেটা আমি একটা গেম ইঞ্জিন দিয়ে বানানো হয়েছিল, যেখানে একটা ইউজারকে একটা অ্যাপার্টমেন্টে নেভিগেট করা হয় এবং নেভিগেট করতে করতে তাকে পাসওয়ার্ডটা শিখানো হয় ওই মেথড অফ লকাই ফলো করে। আমি প্রথম স্টাডি যেটা যেটা আমি বললাম একটা ওয়ার্কশপ পেপারে সাবমিট করছিলাম, সেটা ওয়ার্কশপ পেপার হিসেবে অ্যাকসেপ্ট হয়েছে, কিন্তু ফুল পেপার হিসেবে কেউ নিচ্ছিল না, কারণ আমার রেজাল্ট ভালো ছিল না। আমার রেজাল্ট ভালো ছিল না।
যেমন আমি যদি শুধু ভিজুয়াল ইয়ে দেই, ওটা এই পেপারে নাই, ওটা আগের পেপারটাতে আছে, যে সাকসেস রেট মানে পাসওয়ার্ডের রিকল রেট অত বেশি ছিল না। তো তখন আমি চিন্তা করতে বসলাম কেন এটা হচ্ছে। তো একটা ইউজার আমাকে ফিডব্যাক দিছিল যে তাইবুল আমি হচ্ছে ভিজুয়াল লার্নার না, আমি একদমই ভিজুয়াল লার্নার না। মানে হচ্ছে তুমি আমাকে কোন একটা কিছু দেখায় আমাকে শিখাইতে পারো, আমার লার্নিং এর স্টাইল পুরাই আলাদা, আমি দেখে কিছু শিখতে পারি না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যারা লার্নিং বা এডুকেশন নিয়ে যারা কাজ করে, সেটা কিন্তু অনেক থিওরি আছে যে আমরা ক্লাসরুমে কিভাবে পড়াইলে স্টুডেন্টরা, যারা ভিজুয়াল লার্নার তারা কিন্তু স্লাইড দেখে শিখতে পারে। হ্যাঁ, যারা ভিজুয়াল লার্নার তারা কিন্তু স্লাইড দেখেই কন্টেন্টটা নিয়ে নিতে পারে। অনেকে আছে স্লাইড দেখে কিছু বুঝবে না, বাট আমার এক্সপ্লেনেশনটা তারা বুঝবে, তার মানে তারা তারা মোর হচ্ছে ভিজুয়ালের চাইতে তাদের হচ্ছে মানে কানে শুনতেছে যে জিনিসটা, সেটা তারা ভালো বুঝতেছে। আবার কেউ এগুলা কিছুই না, কেউ করে শিখতে হয়, যেটাকে আমরা বলি হ্যান্ডস অন লার্নিং। এখানে অনেকগুলো লার্নিং এর প্যারাডাইম আছে। তো তখন আমার কথা মাথায় স্ট্রাইক করলো যে আমার এই সিস্টেমটা যতই ভালো হোক, যারা ভিজুয়াল লার্নার না বা যারা ভিজুয়াল লার্নিংটা একটু স্লো, তারা এটা শিখতে পারবে না। আই নিড এ সেকেন্ড কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্টটা আমি কিভাবে অ্যাড করব? তখন আমি যে ওই গেম ডেভেলপারের সাথে কথা বললাম, সে বললো যে তাই বলে আমি তোমাকে ইজিলি একটা গেম ডিজাইন করে দিতে পারি। এই সেম পাসওয়ার্ডটা ফার্স্টে তুমি ভিজুয়ালি শিখাবা, তারপর তুমি গেমে শিখাবা। তো গেমে শিখাইলে সুবিধাটা কি? গেমে মাসেল মেমোরি বা ইমপ্লিসিট লার্নিং বলে একটা কথা আছে। হোয়াট ইজ মাসেল মেমোরি? মাসেল মেমোরি হচ্ছে সেই মেমোরি যে মেমোরি আপনি কখনো ভুলতে পারবেন না। আপনি যদি সাঁতার কাটা শিখেন, আপনি কি সাঁতার কাটা ভুলতে পারবেন? আপনি যদি বাইসাইকেল চালানো শিখেন, আপনি কি বাইসাইকেল চালানো ভুলতে পারবেন? ভুলতে পারবেন না, কারণ এটা আপনার মাসেল মেমোরি। এবং ওইটাতে যারা মিউজিশিয়ান তাদেরও কিন্তু এটা মাসেল মেমোরি, যে আমি একটা গিটার বাজাচ্ছি বা আমি একটা কিবোর্ড বাজাচ্ছি না, এই মেমোরিটা খুবই স্ট্রং। সো আমি করলাম কি, সেকেন্ড মেথডটা ইন্ট্রোডিউস করলাম, যেই মেথডে ওই একই পাসওয়ার্ড আপনাকে রিপিটেডলি টাইপ করতে হবে। এবং আমি এটাকে চাঙ্ক হিসেবে ভাগ করলাম, পাসওয়ার্ডটাকে চারটা চাঙ্কে ভাগ করলাম, সরি তিনটা চাঙ্কে ভাগ করলাম। ছবিতে আপনারা দেখতেছেন। চাঙ্কিং হেল্পস। আপনার বিদেশে যে কেউ যদি আপনাকে ফোন নাম্বার বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার দেয়, চাঙ্ক থাকে, প্রথম চাঙ্ক এরিয়া কোড, তারপরে ইয়ে কোড, হ্যাঁ। তো ওই চাঙ্কিং হেল্পস, আমি তিনটা চাঙ্কে ভাগ করলাম। গেমটা খুবই সিম্পল ছিল। ওই গেমে সাকসিড করতে আপনার পাসওয়ার্ডের ক্যারেক্টার গুলো রিপিটেডলি টাইপ করতে হবে, ফার্স্টে ডিডিটিএল, তারপরে WXKS, তারপরে EFCN, রিপিটেডলি। তো এখন কি হচ্ছে, আমি সেম পাসওয়ার্ডটা আগে শিখলাম ভিজুয়ালি, এখন আমি সেটা টাইপ করে করে মাসেল মেমোরিতে চলে যাই। এরপরে আমি ভুলা আর পসিবল না। আপনার সাইটে আপনারা দেখেন, সাইটটা বেশ রিগোরাস ছিল। আমি মানে ইউজারকে অনেকদিন পরে ল্যাবে নিয়ে আসছি। মানে আপনি যদি রেজাল্টটা দেখেন, স্টাডি টু যেটা, স্টাডি টু তে ডে 1, ডে 2, ডে 5 এন্ড ডে 19, 19 দিন পর তাদেরকে নিয়ে আসছি। আর আপনার পেপারটা পড়লে বুঝবেন যে ডে 1 এর পরে ডে 2 তে কেন আনলাম, এটার কারণটা পেপারে বলা আছে। এবং 18 দিন পর ডে 19ও আমরা নিয়ে আসছি, এবং তারা মনে রাখতে পারতেছে, মানে তারা এই পাসওয়ার্ডটা একবারে তাদের মাসেল মেমোরিতে চলে গেছে, যে তারা এটা মানে ভুলতেছে না। হ্যাঁ, রিকল সাকসেস রেট ওয়াজ ভেরি হাই। আপনি দেখেন মানে রিকল সেশন 1-এ 98%, রিকল সেশন 2-তে 95%, 19 দিন পর এটা ড্রপ করছে 81%, যেটা কারেন্ট লিটারেচারের সব পেপার থেকে অনেক ভালো, অনেক ভালো। এন্ড পরে এই দুইটা চেঞ্জ আনার পর আমি যখন নেক্সট কাইতে দিলাম, এটা শুধু অ্যাকসেপ্টই হলো না, এটা কাইতে অ্যাওয়ার্ডও পাইলো, লাইক অনারেবল মেনশন। এবং অ্যাওয়ার্ড পাওয়ার পিছনে আরো কিছু কারণ ছিল, যে আমি আমার ফাইন্ডিংস গুলাকে ডিটেলস কগনিটিভ সায়েন্সের যে ইয়েগুলা, মানে বিগার ইমপ্লিকেশন, যে আমি এই পুরো জিনিসটার সাথে ডেক্লারেটিভ ভার্সেস প্রসিডিউরাল মেমোরি, মানে কগনিটিভ সায়েন্সের যে ডেক্লারেটিভ ভার্সেস প্রসিডিউরাল যে মেমোরি, তার সাথে আমার ফাইন্ডিংস গুলোকে কানেক্ট করছি। তো আপনার পেপারে যখন আপনি শুধু ফাইন্ডিংস গুলোকে বলেই যাচ্ছেন না, সেটাকে যখন আপনি বিগার কিছু জিনিসের সাথে জেনারেলাইজ বা অ্যাবস্ট্রাকশন করছেন, দ্যাট ইজ এ রিয়েলি সলিড ওয়ার্ক, দ্যার ইজ দ্য সায়েন্স দেয়ার। ওখানে হচ্ছে কাজের আসল সায়েন্সটা, যে এখানে তো আমি একটা প্রবলেম সলভ করছি, বাট এই ডিসকাশন গুলা দ্য সায়েন্স, যে কেন মানে তারা যে পারছে, এটা শুধু জাস্ট কিছু টুইক করছি তা না, এই টুইকের পিছিয়ে সাইন্টিফিক কিছু ব্যাকআপ আছে। সেই পুরো জিনিসটাই আমি মানে মানে দেখাইছিলাম। সো আই থিঙ্ক দ্যাটস দ্য রিজন দিস পেপার কাপল উইথ মাই গুড রেজাল্ট। অ্যান্ড স্টাডিটা ছিল অলমোস্ট মানে খুবই রিগোরাস। মানে আপনি দেখছেন এটা ফিল্ড স্টাডি, আমি ইউজারকে 19 দিন পর নিয়ে আসছি, ইউজুয়ালি 1 সপ্তাহ পর নিয়ে আসতো, বা কেউ কেউ হয়তো বড় 10 দিন পর নিয়ে আসছে, আমি 19 দিন পর নিয়ে এসেও দেখাইছি যে সাকসেস রেট খুব বেশি আসলে মানে ড্রপ করে না। এবং আপনারা বুঝতে পারছেন এখানে পুরো ডাটাটাই ছিল আসলে কিন্তু কোয়ান্টিটেটিভ, তাই না, যে আমি সাকসেস হইলাম কি হইলাম না, আমার কতটা টাইম লাগলো, সবকিছু।
So that was my final PhD work. So I believe আপনারা সবাই মানে কিছু আইডিয়া পাইছেন। প্রবাবলি দিস উইল হেল্প যে আপনাদের নিজস্ব আইডিয়া সিলেক্ট করার জন্য, যে একটা সিকিউরিটি একটা প্রবলেম আপনি আইডেন্টিফাই করলেন যেটা ইউজারের সাথে রিলেটেড। এখন আমি অন্য ডোমেইন থেকে কিভাবে নলেজ নিয়ে এসে এটার কনটেক্সটে আমি অ্যাপ্লাই করতে পারি। আগেরটার সাথে এটা পার্থক্য ছিল, আগের প্রজেক্টে আমি সাইকোমেট্রিক্স আগে শিখছিলাম, ওটা অ্যাপ্লাই করছিলাম পরে। আর এই প্রজেক্টে আমার প্রবলেমটা ফার্স্টে আমি জানতাম যে আমার ইউজারকে সিস্টেম অ্যাসাইন পাসওয়ার্ড মুখস্থ করাইতে হবে, বাট এটা সলভ করছি আমি অন্য 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 ডোমেইনে আমি পরে গেছি। আর আগের কাজটা ছিল অন্য ডোমেইনের জিনিস আগে শিখে ওটাকে আমি আমি নিয়ে আসছি। তো আহ আজকে আসলে আমি খুব বেশি কোয়েশ্চেন নিতে পারবো না। আপনাদের যদি মানে প্রেজেন্টেশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্লিজ ইমেল করেন। আজকে আমি একটা জিনিস দেখলাম যে আপনারা ওই সবাই ওই ক্লাসরুমে পোস্ট করছেন, ক্লাসরুমের কমেন্ট আমি কিন্তু ট্র্যাক রাখি না। হ্যাঁ, সো আমি আপনাদের এই কমেন্ট অনেক পরে দেখছি। আপনারা হয়তো সকাল থেকে বা দুপুর থেকে করছেন, আমি অনেক পরে এসে দেখছি যে আপনারা এখানে চারজন বা পাঁচজন মনে হয় বলছেন। সো নেক্সট টাইম আমাকে জাস্ট ইমেল করেন, কারণ আমি এই কমেন্ট গুলো রেগুলার ট্র্যাক করি না। সো আমার যেহেতু চলে যাইতে হবে, আমি প্রেজেন্টেশন রিলেটেড কোনো প্রশ্ন আজকে নিচ্ছি না, বা ওই আপনার টার্ম পেপার রিলেটেড, সেটা আপনারা আমাকে ইমেল করেন প্লিজ। উই ক্যান সেট আপ অ্যান অ্যাপয়েন্টমেন্ট যদি সময় লাগে। আমি জাস্ট কাপল অফ কোয়েশ্চেন্স যদি আপনার রিলেটেড টু 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 দিস ফাইনাল পেপার, মানে লকাই মোশন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, সো কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা আমাদের এটা আজকে এখানে এখানে একটু শেষ করি। আমি এটা রেকর্ড করেছি, সো আমি রেকর্ডিংটা দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছিল, আমি 30 মিনিটস পরে জয়েন করেছি এজন্য। না, আজকে আজকে অ্যাটেন্ডেন্স আর নিচ্ছি না। আপনাদের অ্যাটেন্ডেন্স আজকে সবাইকে আমি ইয়ে দিয়ে দিব। ওকে, এনি আদার কোয়েশ্চেন? ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। নেক্সট উইকে প্রেজেন্টেশন, আর তারপরে এক্সট্রা ক্লাসে আমরা স্ট্যাটটা শেষ করে দিব এবং ফাইনালে একটা রিভিউ দিয়ে দিব। ওকে, সো গুড বাই এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।